এক ক্লাসে এসএসসি বাংলা দুইটি টপিক ক্লিয়ার করব এবং দুইটি কবিতা যে কবিতা থেকে বারংবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং পরবর্তীতেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এই দুইটি টপিক আজকের ক্লাসের পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এই দুইটি টপিকে এবং আমরা চেষ্টা করব এই টপিক থেকে পরীক্ষায় আসার মতো যত এমসিকিউ আছে যত গুরুত্বপূর্ণ সিকিউ আসার মতো জায়গা আছে সবগুলো তোমাদের কাছে বুঝিয়ে দিব এবং তোমরা অনেকেই কিন্তু এই কবিতার লাইনগুলো ঠিকভাবে বুঝতে পারো না। তোমাদের অনেক শব্দে সমস্যা থাকে, অনেক সময় মনে হয় যে পরীক্ষায় কোন অংশ থেকে আমার প্রশ্নটি আসবে, কোন অংশ থেকে আসলে আমার এমসিকিউ আসার সম্ভাবনা বেশি এবং কবিতার পুরো মুখস্থ করবো কিনা, নানান প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে থাকে। আজকের ক্লাসে এই দুইটা কবিতার একদম A to Z আমরা ক্লিয়ার করে ফেলবো এবং দেখে নিব কোন অংশটি গুরুত্বপূর্ণ, কোন অংশটি গুরুত্বপূর্ণ নয়। চলো শুরু করা যাক। তো আজকে আমরা পড়ছি দুইটি টপিক। আজকে আমরা এসএসসির গুরুত্বপূর্ণ দুটি টপিক পড়বো। একটা হচ্ছে কপোতাক্ষ নদ এবং আরেকটা হচ্ছে জীবন বিনিময়। কপোতাক্ষ নদ থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসতে দেখা গেছে এবং জীবন বিনিময় থেকে পরবর্তীতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই দুইটি টপিকই তোমার একদম শতভাগ পরিষ্কার থাকতে হবে। প্রথমে আমরা পড়ব কপোতাক্ষ নদ, যেটি মাইকেল মধুসূদন দত্ত তিনি লিখেছেন এবং তার লেখা যতগুলো কবিতা আছে যেগুলো আমরা পড়েছি তার মধ্যে এই কবিতাটা আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে আমরা দেখেছি এসএসসিতে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা যদি একটু প্রশ্নগুলো আলোচনা করি, আমরা তোমাদেরকে প্রথমে একটু প্রশ্নগুলো আলোচনা করে দেখাবো যে দেখো কপোতাক্ষ নদ থেকে কবিতাটাকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, এক একটা ভাগ থেকে এক এক রকমভাবে প্রশ্ন আসে। প্রথমত জন্মভূমির প্রতি আমাদের যে বা জন্মভূমির নদীর প্রতি মাইকেল মধুসূদন দত্তের যে স্মৃতি কাতরতা সেই অংশ থেকে কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখি। আরেকটা দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই কবিতার মূল যে পাঠ্য তোমার যে বই আছে সেই মূল বইয়ে কিন্তু আমরা দেখেছি পাঠ পরিচয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া, কোন ছন্দে লেখা হয়েছে এবং এখানে এটাতে প্রথম অষ্টকে কিভাবে ভাব বোঝানো হয় বা পরবর্তী ষষ্ঠকে কিভাবে ভাব বোঝানো হয়, অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। সো আমরা দেখেছি যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ডে আসছে 2023-2024 সালেও কিন্তু অসংখ্যবার আমরা প্রশ্ন আসতে দেখেছি। আমরা প্রবাস জীবনে স্বদেশের প্রতি তার যে অনুরাগ সেই অংশ থেকে আমরা দেখেছি ময়মনসিংহ বোর্ডে প্রশ্ন আসছে, রাজশাহী বোর্ডে প্রশ্ন আসছে, এই সবগুলো বোর্ডে কিন্তু এগুলো প্রশ্ন আসছে। ঠিক আছে, তার মানে এই কবিতাটা তুমি একদম বাদ দিতে পারবে না এবং এই কবিতাটায় প্রথমত যে অংশগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বদেশ প্রেম এবং স্বদেশের নদীর প্রতি লেখকের যে ভালোবাসা, যে স্নেহ, তোমার কি বলবে, স্মৃতি কাতরতা এবং লেখক যে স্মৃতিকে মনে রেখে যে স্নেহটাকে অনুভব করতো সেই অংশটি কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই এবং সৃজনশীল ওই অংশই দেখতে বলে। সৃজনশীল প্রশ্নগুলোতে আমরা দেখব যে একটা স্তবক দিয়ে দিয়েছে এবং স্তবক দিয়ে তোমাকে বলেছে যে তোমার কপোতাক্ষ নদের আলোকে তুমি ব্যাখ্যা করো বা কপোতাক্ষ নদের কোন স্মৃতিটি বা কোন ভাবটির সাথে তুলনা করতে পারছো। সো যেহেতু আমাদেরকে তুলনা করতে বলবে সেহেতু আমার কবিতার ভাবগুলো স্বতঃস্ফূর্তভাবে এবং পুরোপুরিভাবে মনে রাখতে হবে এবং অনুধাবন করতে হবে। ঠিক আছে, মানে তোমার ব্রেনে যেন এটা থাকে, তোমার মাথায় তুমি নিয়ে এটা পরীক্ষার হলে ঢুকলে তুমি ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। চলো শুরু করা যাক। সো কপোতাক্ষ নদ, এটা আমরা যদি এটা অবশ্যই এআই দিয়ে তৈরি। সো এই ছবিটাতে যদি আমরা দেখি, এটা আসলে একটা নদীকে কেন্দ্র করে লেখা হলেও এটা মূলত নদীকে নিয়ে বলছে না, এটা মূলত ওই নদী এবং নদীর যে দেশমাতৃকা, অর্থাৎ যে দেশের সাথে এই নদীটা সম্পর্কিত তার জন্মভূমি, সেই জন্মভূমিকে চিহ্নিত করেও সে কিন্তু এটা লিখেছে। ঠিক আছে, সো এইটা আমরা দেখতে পাচ্ছি একটা নদী এবং আমি যদি তোমাকে বলি এই কবিতাটার প্রেক্ষাপটটা কী ছিল, প্রেক্ষাপটটা হচ্ছে লেখক তিনি যখন বাঙালি ছিলেন, তিনি আসলে বাঙালি ছিলেন পুরোটা টাইমই, বাট তিনি যখন বাংলাকে ছেড়ে চলে যায় তিনি কিন্তু একটা সময় মনে করতেন যে বাঙালি যারা আছে তাদের থেকেও তার তার যে হচ্ছে তার যে চলাচল, তার যে চিন্তা চেতনা এটা একটু আলাদা। ঠিক আছে, এবং এটার জন্য সে প্রবাসে চলে যায় এবং তিনি প্রবাসে গিয়ে তিনি মনে করেন যে তিনি প্রবাসে গিয়ে লেখালেখি করবেন, এটা অনেক বেশি ভ্যালু পাবেন তিনি, কিন্তু তিনি পরবর্তীতে এটা অনুভব করেন যে আসলে দেশমাতৃকাই আসলে তাকে সব থেকে বেশি মূল্য দিয়েছিল এবং এই দেশকেই তিনি অনেক বেশি মনে করতে থাকেন এবং স্মৃতিকাতর হয়ে যান যে না, আমার আসলে এই দেশের প্রত্যেকটা জিনিসকে আমি অনেক বেশি মিস করছি এবং তিনি আসলে প্রকৃতপক্ষ অনুভব করেন তার প্রকৃত মূল্য আসলে তার দেশেই ছিল, জন্মস্থানেই ছিল। সো এইটা থেকে তিনি স্মৃতিকাতর হয়ে তার জন্মভূমির একটা স্থান, জন্মভূমির একটা নদীকে চিহ্নিত করে তিনি তার
কবিতাটি লিখেন, যে কবিতায় আমরা স্মৃতিকাতরতা দেখব, আক্ষেপ দেখব, যে কবিতায় আমরা দেখব সে আসলে কতটুকু রিগ্রেট করছে, আক্ষেপ করছে, সে আসলে কীভাবে চিন্তা করছে নতুন করে, সেটা কিন্তু আমরা কবিতায় দেখব। তো কবিতায় যাওয়ার আগে আমাদের একটু কিছু প্রেক্ষাপটের ভিত্তিতে লেখক সম্পর্কে কিছু জিনিস আমরা প্রাইমারিভাবে একটু দেখা দরকার এই লেখক সম্পর্কে। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা মনে রাখবো যে এসএসসি পরীক্ষায় কিন্তু এই লেখকের জন্ম থেকে এবং কবিতার যে প্রেক্ষাপট, কবিতার যে খুঁটিনাটি তথ্য, এখান থেকে বহু এমসিকিউ আছে, পরীক্ষায় এসেছে। ঠিক আছে, কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তারপর অষ্টকে কি বোঝায়, তারপর তোমার ষষ্ঠকে কি বোঝায়, সনেট কি, অনেক ধরনের তথ্য কিন্তু এখান থেকে আসে। তো আমরা যদি ছোট করে এখানে একটু দেখে নিই, তো এখানে একটু আমরা দেখবো মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মসালটাও গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে জানতে চাও যে জন্মসাল মুখস্থ করবে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, জন্মসালটা মুখস্থ করতে হবে। এবং মাইকেল মধুসূদনের এই যে যশোর জেলার সাগরদাড়ি, এটা কিন্তু আমার এখনও মুখস্থ আছে। সো আমি সেই এসএসসি সময় পড়েছিলাম, এখন আমার মুখস্থ আছে। এই সাগরদাড়ি, তিনি যে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন, এই তথ্যটা একদম তোমাদের মনে রাখতে হবে। এবং আমরা যদি একটু দেখি আর কয়েকটা জিনিস তার মধ্যে আছে, সেটা হচ্ছে তাকে তার নামের প্রথমে যুক্ত হয় হচ্ছে মাইকেল, এবং তিনি আস্তে আস্তে যখন খ্রিস্ট ধর্মে যখন দীক্ষিত হন তখন তার নামটা হয় মাইকেল। এবং আরও যে জিনিসগুলো মনে রাখতে হবে, তার যে অমর কীর্তি, এই অমর কীর্তি কোনটা, মেঘনাদ বধ কাব্য, এটা যে তার অমর কীর্তি, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবং তার যে গুরুত্বপূর্ণ কাব্যগুলো আছে এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী যেগুলো আছে, এগুলো সবই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, বাংলা কাব্যে তার ছন্দটা কি ছিল, তার ছন্দটা কি ছিল, এটা হচ্ছে অমৃতাক্ষর। ঠিক আছে, এবং সনেট প্রবর্তন করে তিনি বাংলা সাহিত্যে যোগ করেছেন নতুন মাত্রা। এবং তার মৃত্যুটা আমরা যদি একটু দেখি 1873 খ্রিস্টাব্দে। সো একটা 1824, 1873, মৃত্যুটা প্রয়োজন নাই, বাট তার যে ছন্দ, তার যে কাব্য, তার অমর কীর্তি, তার মাইকেল নামের কারণ, এবং তার জন্মস্থান, কোন গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, কোন জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন, এই তথ্যগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা পরীক্ষায় ভালো করে উত্তর করতে পারবে বলে আমার ধারণা। এবারে আসো আমরা শুরু করে দিই আমাদের আজকের কবিতাটা। তো আমি আজকে কবিতাটা মানে যেভাবে তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, পড়ানোর উপায়টা কি, একদম বইয়ের লাইন বাই লাইন আমরা পড়বো, এবং এই বইয়ের লাইন বাই লাইনের কোন শব্দের অর্থ কি, এবং প্রথমে শাব্দিক অর্থ তোমাদেরকে বলবো। শাব্দিক অর্থ বলার পর আমি তোমাদেরকে কিছু মূল ভাব এখানে লিখে এনেছি। এই মূল ভাবগুলো তোমরা একটু দেখে নিয়ে তোমাদের ওই লাইনটা দ্বারা কি ভাবটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে সেটা তোমরা বোঝার চেষ্টা করবে, এবং বুঝে ওটা পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবা। মনে রাখবা, এই ভাবটাই যে হুবহু লিখতে হবে এমন না, এই ভাবটা দেখে তুমি তোমার মাথায় নিবে, এবং মাথায় নিয়ে তোমার কাজ হচ্ছে পরীক্ষার হলে ওটাকে আরও বিস্তারিতভাবে একটু লেখা বা নিজের মতো করে ইন্টারপ্রেট করা, তোমার শব্দগুলো ওখানে যুক্ত করে এটাকে পরীক্ষার হলে লিখবা। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। সো ফার্স্টে এই আমি তোমাদেরকে একটু আগেই বলছি, এটা হচ্ছে কবিতাটা লিখেছে স্মৃতিকাতর হয়ে, এবং একটি নদীকে কেন্দ্র করে হলো, এটা দেশমাতৃকার জন্য সে লিখেছিল। সতত হে নদ তুমি পরমোর মনে। সতত মানে কি? সতত মানে হচ্ছে সর্বদা, এটা মানে হচ্ছে সর্বদা বা সব সময়। সো লেখক যেহেতু বিলেতে বসে বা প্রবাসে বসে এটা লিখছেন, সো তিনি সব সময় হে নদ, এই যে কপোতাক্ষ নদ, হে নদ মানে হচ্ছে এই কপোতাক্ষ নদ বা তার যে দেশের যে নদী, সেই নদকে কেন্দ্র করে এখানে বলতেছে তুমি পরমোর মনে। তার মানে বিদেশে বা প্রবাসে যখন অবস্থান করছে তখন সব সময় সে কপোতাক্ষ নদ বা গ্রামের যে নদ, তার যে দেশমাতৃকার বা দেশের যে নদ, সেই নদটাকে তার মনে পড়তে থাকে, তার স্মৃতিতে, তার চোখের সামনে ভাসতে থাকে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। এই সতত মানে আমি একটু আগে পড়লাম সর্বদা, তোমার কথায়, তোমার কথা মানে হচ্ছে ওই নদের কথা। ঠিক আছে, ওই নদের কথা ভাবি এ বিরলে। বিরলে মানে হচ্ছে একা একা বা একাকী। ঠিক আছে, মানে আমি যদি একটু আরও শব্দ যদি ভেঙে আরও একটা সমর্থক শব্দ বলি, মনে করো বিরলে মানে হচ্ছে নীরবে, নিভৃতে, যেখানে তুমি একা একা চিন্তা করো। তো লেখক বলছেন যে তোমার কথা আমার মাঝে মাঝে, সবসময়, মাঝে মাঝে না, সবসময় আমার মনে পড়ে। হে নদ, তোমার কথা আমার সবসময় মনে পড়ে, এবং তোমার কথা
আমি যখন একা থাকি, আমি যখন একাকী থাকি, তখন আমার মনে আসতে থাকে। ঠিক আছে, আমাদের এটার অর্থটা যদি আমি একটু চিন্তা করি, যে আমরা যখন অনেক বেশি একা একা থাকি বা একা হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের সুখকর সময়গুলো বা আমাদের সুখকর স্মৃতিগুলো, সুখকর বস্তুগুলো কিন্তু আমাদের মনে আসতে থাকে। সো লেখক এরকমভাবেই বলছেন যে তোমার কথা সর্বদা সতত, তোমার কথা আমি একাকী চিন্তা করতে থাকি, তুমি হে নথ, তোমার কথা আমি চিন্তা করতে থাকি। আমরা যদি মূল ভাবটা একটু দেখি, এই লাইনগুলোতে কবিতার শোক এবং প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন। মানে সে শোক কেন বললাম? শোক হচ্ছে লেখক যেহেতু গ্রাম থেকে, নদী থেকে অনেক দূরে আছে, সেখানে আমরা লেখকের একটা খারাপ অনুভূতি বা একটা একাকিত্বের অনুভূতি বা একটা শোকের অনুভূতি বা প্রেমের অনুভূতিকে আমরা প্রকাশ হতে দেখি। নদী তার স্মৃতি এবং অতীতের সাথে গভীর সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে এবং সেই নদী নিয়েই কবির মনে এক ধরনের নিরন্তর চিন্তা ও মায়া বিরাজ করছে। তো এখানে মূলত ওই যে নদীটা সম্পর্কে তার যে স্মৃতি কাতরতা, সেটা কিন্তু আমরা স্পষ্ট কবিতার এই দুই লাইনে দেখতে পাচ্ছি। তো আমরা যদি শাব্দিক অর্থ দেখি এবং ভাবগত অর্থটা আমরা একটু বোঝার চেষ্টা করি, লেখক নদীকে মিস করছে, আমি যদি তোমাদেরকে বলি, বা নদীর কথা তার মনে পড়ছে, এটা এখানে আক্ষেপ আছে, এখানে চিন্তা আছে, এখানে ভালোবাসা আছে, এখানে তার শোক আছে, প্রত্যেকটা জিনিস এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, এবার একটু আমরা দেখি, সতত মানে সর্বদা যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। সো আমরা এখানে, লেখক তো একটু আগে বলেছেন যে সর্বদা তোমার কথা আমার মনে পড়ে। সো লেখক এই মনে পড়াটাকে একটু তুলনা করছেন, লেখক এই মনে পড়াটাকে তুলনা করে বলছেন যে এই যে আমার মনে পড়ছে, এই মনে পড়াটা কেমন? এই মনে পড়াটা হচ্ছে যেমনভাবে লোক, যেমতি লোক নিশার স্বপনে, নিশার স্বপনে মানে হচ্ছে রাতের যে আমাদের যে স্বপ্নগুলো তোমরা দেখো, অনেক সময় গভীর রাতে ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখো না? সো লেখক বলছেন এই যে নিশার স্বপ্ন, রাতের স্বপ্নের মতো তোমাকে আমি দেখতে থাকি। ঠিক আছে, এবং এটা একটা মায়া মন্ত্রধ্বনির মতো। মায়া মন্ত্রধ্বনির মতো মানে কি? মায়া মন্ত্রধ্বনির মতো মানে হচ্ছে যেটাকে তুমি মানে বাস্তব নয়, এটা তুমি বুঝতে পারছো, এবং এটার মধ্যে একটা টান আছে, এটার মধ্যে একটা স্পষ্ট কি বলবো, একটা কানেকশন তুমি ফিল করতে পারো। যেমন ধরো অনেক সময় হয় না যে আমি হয়তো কোনো একটা জিনিস হয়তো আমার কাছে নাই, আমি হয়তো সামনে নাই, আমি হয়তো খুব চুপ করে থাকলে, আমি হয়তো মৌনভাবে থাকলে হয়তো সেটা শুনতে পাই, মানে এটা বাস্তবে নাই, বাট আমি হয়তো একটা মায়ার ধ্বনির মতো শুনতে পাই, আমাদেরকে কে জানি ডাকছে, বা আমাদের হয়তো কোনো একটা প্রকৃতির শব্দ আমি শুনতে পাচ্ছি। সো লেখক আসলে ওইটাকে এখানে খুব সুন্দরভাবে বলতেছে যে আমার আসলে কেমন মনে পড়ে, আমি যখন গভীর ঘুমে, আমি যখন স্বপ্ন দেখি, বা মানুষ যেমন স্বপ্ন দেখে, সেই স্বপ্নের মতোই আমি একটা মায়া মন্ত্রধ্বনির মতো শুনতে পাই। আমি একটা মায়া মন্ত্রধ্বনি, বা যে ধ্বনিটা আমার কানে বাজতে থাকে, আমাকে ডাকতে থাকে, আমাকে টানতে থাকে, এরকম একটা মায়া মন্ত্রধ্বনি। মায়া মন্ত্র মানে এখানে অ্যাকচুয়ালি মন্ত্র না, এটা হচ্ছে যেটাকে আমরা খুব গভীরভাবে মনোমুগ্ধ হয়ে শুনতে থাকি। ঠিক আছে, এটা মন্ত্রের মতো, যেটা আমাদেরকে বিমোহিত করে ফেলে। আমি যদি তোমাদেরকে ভাবটা বোঝাই, এখানে মায়ামন্ত্র ধ্বনি মানে লেখক ওই প্রকৃতির শব্দে নিজে মগ্ন হয়ে যান এবং তার তিনি মনে করতে থাকেন যে তাকে আসলে টানছে, তাকে আসলে ডাকছে। ঠিক আছে, এবং এটাকে লেখক তোমার স্বপ্নের সাথে তুলনা করেছেন এবং তুলনা করে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আচ্ছা, সো এবং আমরা এখানে আরেকটি তিনি বলছেন যে তব মানে হচ্ছে তোমার, তব মানে হচ্ছে তোমার কলকলে, কলকলে মানে হচ্ছে এটা হচ্ছে নদীর স্বপ্ন, পানির শব্দ। নদীর শব্দটা কেমন? কলকল করে নদী বয়ে যায় বলি না আমরা? সো তব মানে হচ্ছে তোমার। সো তোমার যে কলকল শব্দে নদীর যে শব্দটা আছে, সেই শব্দটা আমি মায়া মন্ত্র ধ্বনির মতো শুনতে পাই, এবং জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনা। জুড়াই এ কান, জুড়াই মানে হচ্ছে প্রাণ ভরা, ঠিক আছে, বা মন ভরা তুমি বলতে পারো। এ কান আমার নিজের কান, আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি মানে কি? ভ্রান্তি মানে হচ্ছে যেটা সত্য নয়, সত্য নয় এমন, এবং ছলনে মানে হচ্ছে দুলনে। হ্যাঁ, মানে দুলনে বা দোল খাওয়া, এরকম একটা ব্যাপার আছে। বা মনে হচ্ছে এখানে শাব্দিক অর্থটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে আমি যখন, লেখক বলছেন আমি যখন প্রবাসে যখন তিনি থাকেন, তিনি তার কানে একটা মন্ত্রের মতো, তিনি একটা মায়া মন্ত্রের মতো একটা শব্দ, কলকল শব্দ তিনি উপলব্ধি করেন, যেটা বাস্তবে নাই। নদীটা তো বাস্তবে তার কাছে নাই, কারণ সে তখন প্রবাসে আছে। সো সে যেহেতু প্রবাসে আছে, নদীটা যেহেতু তার কাছে নাই, সো সে এই কলকল শব্দটা একটা মায়া মন্ত্র বা একটা
টানা, যেটা তাকে টানতে থাকে, এরকম কানেক্টেড বা কানেকশন সহ বা একটা মন্ত্রধ্বনি সে শুনতে থাকে যেটা তাকে বিমোহিত করে। এই মন্ত্রধ্বনিটা তিনি এমনভাবে শুনে এবং শুনে তার মনটাকে তিনি ঠান্ডা করে বা তিনি তার প্রাণটাকে ভরে উঠে, ঠিক আছে। এবং এই ভরে ওঠাটা পুরাটাই একটা ভ্রান্তির ছলনা। ভ্রান্তির ছলনে মানে হচ্ছে এটা তো আসলে সত্যি না, তিনি নিজেকে তার মনকে ভুল বোঝায়। নদীর শব্দটা তিনি শুনতে পাচ্ছে, বা আসলে তো নদীর শব্দটা তার কাছে নাই। তার মানে লেখক এখানে তার নদীটাকে বা গ্রামটাকে এত বেশি মিস করছিল বা এত বেশি তার মনে পড়ছিল যে সে আসলে বুঝতে পারতেছে যে সে আসলে মিথ্যে একটা মায়ামন্ত্র ধ্বনিতে তিনি নিজের মনটিকে ভরার চেষ্টা করছেন। মানে লেখক এটা বুঝতে পারছেন এবং একই সাথে তিনি এটাও বলছেন যে মায়া মন্ত্র ধ্বনির সাথে আমার বা নদীর কলকল শব্দতে আমি আমার ইচ্ছাটাকে পূরণ করছি বা আমার মনটাকে আমি ভরে উঠছি। সো এই লাইনগুলোতে মূলত এটাই বোঝানো হয়েছে যে লেখক নদীর কোন শব্দটা শুনে তার প্রাণটাকে জুড়াচ্ছে এবং এটা একটা ভ্রান্তি, ঠিক আছে। এই লাইন থেকে প্রশ্ন আসে, এই লাইন থেকে প্রচুর পরিমাণে তোমরা খ নাম্বারের প্রশ্ন পাবে। সো তোমাদেরকে আমি বলেছিলাম না কবিতা থেকে আমি মার্ক করে দিব, এই যে মার্ক করে দিলাম। তোমাদের এই যে ভ্রান্তির ছলনে লেখক বলতে কি বুঝিয়েছেন, অথবা জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু অসংখ্য আসে। তখন কিন্তু আমাদেরকে লিখতে হবে লেখক যে স্মৃতি কাতর হয়ে নিজের প্রাণটাকে যে ভরে তুলছে একটা নদীর কলকল শব্দে, এবং সেটা ভ্রান্ত, সেটা আসলে সত্য নয়, একটা মিথ্যে মন্ত্র মায়া, এটাকেই লেখক আসলে ভ্রান্তির ছলনে বলে আখ্যায়িত করেছেন। সো এই লাইনটা দ্বারা তোমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবা। আমরা যদি একটু ভাবার্থটা একটু যদি পড়ি, এখানে কবি নদীকে একটি মায়াবী শক্তি রূপে চিত্রিত করেছেন। মানে যে মায়াবী শক্তিটা আসলে তাকে ডাকছে, যার কলকল শব্দে মানুষের মন হারিয়ে যায়, এটি যেন একটি মায়ামন্ত্রের মতো কাজ করে। মায়ামন্ত্র মানে যেটা মানুষকে বিমোহিত করে ফেলে। এই কবিতার মধ্যে নদীর কলকল শব্দের সাথে কবির মনোভাব এবং ভ্রান্তির একটি গভীর সম্পর্ক রয়েছে। কবি নদীর কলতানে ভেসে গিয়ে তার চিন্তা অনুভূতিকে হারিয়ে ফেলে, যেন এটি একটি বিভ্রম বা একটি ছলনার মতো, ঠিক আছে। কবি নিজেকে ধরে রাখতে পারেন, একটা ছলনার মতো মনে হয়। এই আবেগময় দৃশ্যের একটি চিত্র তৈরি করতে চাইলে আপনি নদীর ধারে এক নির্জনে রাতের মায়াবী পরিবেশ, যেখানে নদীর কলকল শব্দ মানুষের মনে এক ধরনের ভ্রান্তি বা বিভ্রম সৃষ্টি করেছে, তেমন কিছু চিত্রিত করা হতে পারে। তার মানে আমরা এখানে বলতে চাইছি, তোমরা এই অংশটা থেকে কিন্তু খ নম্বরের প্রশ্নের উত্তরটা লিখতে পারবা। মানে নদীর কলকল শব্দে লেখক তার দিশা হারিয়ে ফেলে বা তিনি বিভ্রমে পড়ে যায়, একটা ছলনায় পড়ে যায়, বা একটা ভ্রান্তি বা একটা মিথ্যে মায়ার সম্পর্ক তার মধ্যে গড়ে ওঠে, বা সম্পর্কটা আসলে সত্যি কিন্তু তিনি মনে করতে থাকে যে তিনি আসলে সামনে কিছু একটা দেখতে পাচ্ছে, বাট আসলে এটা মিথ্যে, তিনি আসলে দেখতে পাচ্ছে না, কলকল শব্দটা তিনি শুনতে পাচ্ছে না, তিনি অনুভব করছে। সো এইটাই মূলত আমাদের এই 3 লাইনের ভাবার্থ। এবার আসো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। সো আমরা যদি একটু দেখি, প্রথমে কিন্তু আমরা দেখলাম যে এখানে আমরা প্রথমে দেখলাম এই লাইনটাতে ভ্রান্তির ছলনায় তিনি কিভাবে পড়ছেন, এবং পরবর্তী আমরা দেখতেছি তিনি বলতেছে যে আমি অনেক দেশ, তিনি তো প্রবাসে গেছেন, বহু দেশে গিয়ে তিনি দেখেছেন নদ দলে, দল মানে অনেক নদ, ঠিক আছে, বিভিন্ন সংখ্যক নদ তিনি দেখেছেন, এবং তিনি যতই নদী তিনি দেখুক না কেন, নদ নদী তিনি দেখুক না কেন, এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এইটাও তোমরা খ নাম্বার সৃজনশীল খ নাম্বার প্রশ্নে পাবে, ঠিক আছে। সৃজনশীল খ নাম্বার প্রশ্নে একদম শতভাগ নিশ্চিত আমি তোমাদেরকে বলছি, অবশ্যই যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে, যে 2টা লাইন আমি দাগাই দিলাম, এই 2টা লাইন থেকে অবশ্যই তুমি খ নাম্বার প্রশ্ন পাবে, ঠিক আছে। এবং আমার হয় না, মানে আমার শিক্ষক হিসেবে আমার মনে হতে থাকে যে না এটা অবশ্যই আসতে পারে, সেরকম একটা অনুভূতি আমার এই লাইনগুলো যখন আমি পড়ি, যতবার ততবার আমার মনে হয় এই লাইন থেকে প্রশ্ন পাবেই। সো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা 9-এ পড়ছো, 10-এ পড়ছো, তারা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য, তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিংবা এসএসসি পরীক্ষার জন্য এই লাইনটাকে শতভাগ বারবার পড়বা এবং লিখে নিয়ে যাবা, বারবার লিখে প্র্যাকটিস করবা, লিখে চেষ্টা করে যাবা। আমার মনে হয় তোমাদের তখন তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে। লিখে নিয়ে যাবা মানে নকল নিয়ে যাবা না, মানে লিখে তুমি মাথায় যতবার লিখবা তোর মাথায় তত বেশি এটা গেঁথে যাবে। সো এটা গেঁথে তুমি তারপর পরীক্ষার হলে গেলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারবে বা উপলব্ধি করে নতুন করে লিখতে পারবে। আচ্ছা, সো কি বলছে লাইনটা দ্বারা,
আমি একটু ব্যাখ্যাটা বলে দিই যে আমি যত নদী দেখি না কেন, তোমার যে স্নেহের তৃষ্ণা মানে তোমার তৃষ্ণা মানে কি, আমি কোনো একটা জিনিসের চাহিদা রয়েছে। সো এটা হচ্ছে লেখকের যে স্নেহের তৃষ্ণা রয়েছে বা লেখকের যে নদীর যে স্নেহের চাহিদাটা তার মধ্যে রয়েছে, সেটা অন্য কেউ আর মিটাতে পারে না, অন্য কোনো নদীর জলে এটাকে সে আর মিটাতে পারে না। তার মানে লেখক এখানে এতটাই স্মৃতিকাতর হয়েছেন এবং তার দেশকে বা তার দেশমাতৃকাকে, তার দেশের নদীকে তিনি এতটাই ভালোবাসছেন বা এতটাই এর প্রেমে পড়েছেন যে তিনি মনে করছেন যে তার এই দেশের যে ভালোবাসা, দেশের নদীর যে স্নেহ, এটা কেউ পূরণ করতে পারবে না। সো আমাদের এখানে লাইনটা এভাবেই তোমরা ব্যাখ্যা করবে যে লেখকের নদী এতটাই তিনি স্মৃতিকাতর হয়েছেন এবং তিনি যে ভালোবাসার তৃষ্ণা যেটা তার মধ্যে কাজ করছে, স্নেহের তৃষ্ণা যেটা কাজ করছে, সেটা কেবলমাত্র কপোতাক্ষ নদ বা তার দেশমাতৃকার নদীতেই তিনি মেটাতে পারবেন। অন্য কোনো নদী, অন্য কোনো জায়গা তার এই তৃপ্তিটা মেটাতে পারবে না। সো লেখকের এই জায়গাটাতে আমরা মূলত এই লাইনটা দিয়ে এটা এতটুকুই বোঝাতে পারি যে লেখকের তৃষ্ণা মিটবে না বলতে দেশের নদী ছাড়া অন্য কোনো নদীতে তার ভালোবাসাটা, একই ভালোবাসা, একই স্নেহ তিনি খুঁজে পান না। কারণ কি? কারণটা হচ্ছে পরের লাইন, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। সো এখানে তিনি বলছেন দুগ্ধ স্রোতরূপী, ঠিক আছে, মাতৃদুগ্ধ আমরা পান করি না, ঠিক আছে, আমরা যখন ছোট থাকি আমরা তো মাতৃদুগ্ধ পান করেছি, মায়ের দুধ পান করেছি। সো লেখক এখানে এটাকেই, এই নদীর পানিটাকে মাতৃদুগ্ধর মতো কল্পনা করেছেন। তিনি বলছেন যে দেশটা যদি আমার মা হয়ে থাকে এবং এই নদীর পানিটা বা এই নদীর পানিটাকে তিনি বলছেন যে তোমার নদীর যে স্রোতটা, এটা হচ্ছে মায়ের দুধের মতো। সো আমরা যে মায়ের সাথে যে সম্পর্কটা, গভীর সম্পর্কটা, সেই সম্পর্কটা তিনি ফিল করছেন দেশের সাথে এবং নদীর সাথে তিনি ফিল করছেন। তার মানে আমাদের যে ছোটবেলায় আমাদের কাছে সব থেকে মূল্যবান যে জিনিসটা, ঠিক আছে, আমরা যে মাতৃদুগ্ধ পান করি, যে দুধের ঋণটা আমরা কোনোদিন শোধ করতে পারবো না, লেখক সেটা এখানে তুলনা করেছেন নদীর সাথে। তিনি বলছেন এই নদীর স্রোতটা আমার কাছে মায়ের দুধের মতো এবং এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ভ্যালুয়েবল তিনি এটাকে মনে করেছেন এবং এতটাই স্মৃতিকাতর তিনি হয়ে গেছেন। এই লাইনটা থেকেও তোমরা প্রচুর পরিমাণে খ নাম্বারের প্রশ্ন পাবে। আমি একটু পরে বোর্ড প্রশ্ন দেখিয়ে দিব একদম হাতে ধরে, যে দেখো পরীক্ষা আসছে, তোমাদেরকে একদম হাতে ধরে আমি দেখাই দিব যে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো লেখক এখানে বলতেছে যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। সো তোমার যে স্রোতটা, নদীর স্রোতটা, জন্মভূমি তুমি, মানে তার দেশকে তিনি বলতেছেন যে তুমি আমার যে দেশটা, সেটা তার মানে মাতৃদুগ্ধের সাথে যদি আমি তুলনা করি, এই নদীগুলো হচ্ছে সেই মাতৃদুগ্ধের মতো এবং তার স্রোতটা হচ্ছে মাতৃদুগ্ধের মতো এবং আমি এটাকে আসলে ভুলতে পারবো না, এটাকে পান করে আমি বড় হয়েছি বা এটার সাথে আমি বড় হয়েছি, সান্নিধ্যে আমি বড় হয়েছি এবং এই কারণে লেখক বলছে যে তোমারটা একদম মায়ের দুধের মতো এবং মায়ের দুধের যে স্নেহ ভরে যে তুমি যে তেষ্টাটা তুমি মেটাতে পারতে বা তৃষ্ণাটা তুমি মেটাতে পারতে, অন্য কোনো কিছুতে এই সেম তৃষ্ণাটা তুমি মেটাতে পারবে না। বুঝতে পেরেছো? সো ছোটোবেলার কথা তুমি এখানে লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো লেখকের মাতৃদুগ্ধের সাথে তুলনা করে এই তৃষ্ণা যে অন্য কেউ মেটাতে পারে না, সেই আলোচনা তুমি এখানে লিখতে পারো। আমরা একটু দেখি কোন ভাবার্থগুলো আমরা লিখে এনেছি। এখানে কবি জন্মভূমি নদীকে মাতৃস্তনের মতো তুলনা করেছেন, যা তাকে তার শৈশব ও ভালোবাসার স্মৃতি স্মরণ করিয়ে দেয়। নদী যেন তার স্নেহের উৎস, যা তাকে চিরকাল তৃপ্তি ও শান্তি দেয়। নদীকে তিনি এমন একটা উৎস হিসেবে চিন্তা করেছেন যা মাতৃদুগ্ধের মতোই তৃপ্তি এবং শান্তি দেয়। কবির মনের এই গভীর অনুভূতি এক প্রেমের চিত্র, এক চিরকালীন সম্পর্কের প্রতীক, মা এবং সন্তানের সম্পর্কের প্রতীক, যা জন্মভূমি ও নদীর মধ্যে বিদ্যমান। এই কবিতার উপর ভিত্তি করে আমি একটি চিত্র তৈরি করতে পারি যেখানে নদীকে মাতৃস্তনের মতো স্নেহময় এবং নদীর পাশে কবি গভীর আবেগে বসে আছেন, যেন এই স্নেহের উৎসে মন ভরে যাচ্ছে বা এই স্নেহের উৎসে তার মনটা তৃপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সুন্দরভাবে এই অংশটুকু দ্বারা বুঝতে পারলাম যে লেখক মূলত এখানে দেশমাতৃকাকে এবং তার নদীটাকে তিনি যেটাকে তিনি এভাবে কল্পনা করেছেন, ঠিক আছে, যেটাকে তিনি কল্পনা করেছেন যে তার নিজের আপন। ঠিক আছে, তুমি লাস্টে যে চিত্রায়িত, এটা আমরা এই যে চিত্রটা আমরা দেখতেছি, এই চিত্রের সাথে তোমরা রিলেট করতে পারবা বা যে চিত্রটাকে তুমি আলোচনা করতে পারবা। ঠিক আছে, আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি
ঠিক আছে, এ মিনতি গাবে বঙ্গচ জনের কানে, শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। সো এখানে আমরা একটা চিত্র যদি দেখি, এই চিত্রটার সাথে আমরা যদি লিখি, বাংলাদেশের একটি প্রাচীন এবং গৌরবময় দৃশ্য, ঐতিহ্যবাহী সঙ্গীত একত্রিত হয়ে দেখানো যেতে পারে। ঠিক আছে, তো আমরা এই লাইনগুলোর অর্থটা একটু দেখি। সো আর কি হে হবে দেখা, এই লাইনটা খ নাম্বার প্রশ্নে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। খ নাম্বারে এটা প্রচুর পরিমাণে খ নাম্বারে এটা একটা প্রশ্ন অনেক পরিমাণে এটা আসে, এটা সৃজনশীলে তুমি পাবা। আর যত দিন যাবে, সো আমাদের কি আর দেখা হবে, লেখকের এখানে একটা আক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। লেখক এখানে খুব চমৎকার একটা আক্ষেপ লেখক এখানে দেখাচ্ছেন। মানে আক্ষেপটা কেন চমৎকার বললাম, মানে এটা এত বেশি দৃঢ় এবং দৃপ্ত, মানে যেটা অনেক শক্তিশালী, যে আক্ষেপটাকে তুমি চাইলেই ফেলে দিতে পারবে না। ঠিক আছে, সো লেখক এখানে চিন্তা করতেছে যে আমি কি আর কখনো এই তোমার দেখা পাবো, তোমার এই নদীর দেখাটাকে আমি পাবো? যত দিন যাবে, আমাদের যত দিন চলে যাচ্ছে, আমি কি তোমার এই দেখাটা কি আর পাবো? প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এই দুই লাইনে যদি আমি একটু অর্থটা দেখার চেষ্টা করি, প্রজারূপ মানে এখানে প্রজা হচ্ছে ওই নদ, কপোতাক্ষকে বলছে, এবং রাজরূপ রাজরূপ মানে হচ্ছে এখানে রাজা। রাজা হচ্ছে কোনটা? সাগরটাকে বলতেছে রাজা, সে হচ্ছে রাজা। ঠিক আছে, তো এখানে লেখক বলছে যে নদী কি করে, নদী কিন্তু সাগরে গিয়ে মিলিত হয় এবং নদীর পানিটা সাগরে গিয়ে পড়ে। সো লেখক এখানে এটাই বলার চেষ্টা করছে যে তুমি যে মিনতিটা, তুমি যে সাগরকে তুমি কর দাও। রাজা, আমরা কিন্তু কি জানি যে প্রজা, যারা কোনো একটা রাজ্যে যদি কোনো একটা প্রজা থাকে, প্রজাদের একটা কাজ হচ্ছে সে রাজাকে কর দেয়, ট্যাক্স দেয়। ঠিক আছে, তো তিনি এটাই বলতেছে যে এই নদীটাকে তিনি একটু এবার ডিফাইন করছে যে তুমি যদি প্রজা হয়ে থাকো, প্রজারূপ মানে প্রজার মতো, তুমি যদি প্রজা হয়ে থাকো, তুমি রাজা সাগরের মতো, যে সাগর যে রাজা, তাকে তুমি কর দিতে থাকো। এই যে কর, রূপ কর তুমি, এই বাড়িটা হচ্ছে পানি, বাড়ি মানে হচ্ছে বৃষ্টি বা পানি। ঠিক আছে, তো লেখক এখানে যেটা বলার চেষ্টা করছে যে তুমি হে নদী, কপোতাক্ষ নদ, তুমি যেটা করো, তুমি রাজার মতো যে সাগরটা আছে, সাগরকে তুমি কর দাও। কি কর দাও? তুমি পানিটাকে কর দাও। ঠিক আছে, সো এখানে তোমার সাথে কি আমি দেখা হবে, তিনটা লাইন দ্বারা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, লেখক বলছে যে তোমার সাথে কি আমার আর দেখা হবে? যত দিন যাচ্ছে তোমার সাথে তো আমার আর দেখা হবে না, কিন্তু যত দিন যায় তুমি একজন প্রজা হিসেবে তুমি সাগরকে, যে কিনা রাজা, তাকে তুমি বাড়ি রূপ মানে পানির মতো, তুমি পানিকে তুমি তাকে কর হিসেবে দাও। তোমার যে পানিটা আছে সেই পানিটা তুমি কর হিসেবে দাও। মানে নদী গিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছে এবং সমুদ্র সেটাকে লুফে নিচ্ছে, সেটাকে সে বলছে তুমি পানির মতো তাকে তুমি কর দাও। ঠিক আছে, এ মিনতি, এবার তিনি বলছে যে তোমাকে আমি একটা, এই লাইনটাই পর্যন্ত ভাবটা এখানে শেষ, এবার নতুন একটা ভাব শুরু হচ্ছে। এই মিনতি, তোমার কাছে আমি একটা মিনতি করি, যেটা তুমি আমার মিনতিটা হচ্ছে তুমি গান গাইবে। ঠিক আছে, নদীর কাছে তিনি বলছে যে হে নদী, কপোতাক্ষ নদ, তুমি একটা গান গাইবে। কাদের কাছে গান গাইবে? বঙ্গজ জনের কাছে, বঙ্গজ জনের কানে। বঙ্গজ জন মানে হচ্ছে আমরা যারা বাংলায় আছি, ঠিক আছে, বাঙালি, বাংলার মানুষ। তো লেখক বলছে যে তুমি বঙ্গজ জনের কানে, বাংলার যে মানুষ আছে তাদের কানে তুমি একটা গান গাবে। তোমার কাছে আমি একটা মিনতি করছি, তুমি একটা গান গাবে শখে মানে হচ্ছে শখ করে তুমি একটা গান গাবে, এবং সখারিতে মানে হচ্ছে বন্ধুর জন্য গান। মনে করো তুমি কোনো একটা বন্ধুর জন্য গান গাইছো, এটাকে বলা হয় সখারিতে। ঠিক আছে, আমি যদি একটু শাব্দিক অর্থটা বলি, যে মানে ইনি বলছে যে তুমি সখারিতে বন্ধুর জন্য তুমি একটা গান গাইবে, খুবই শখ করে, খুব উৎফুল্লভাবে তুমি গানটা গাইবে। তার মানে লেখকের ভাবার্থটা হচ্ছে, লেখক বলছে যে তোমার কাছে আমি একটা মিনতি করি, তুমি গান গাইবে। ঠিক আছে, তোমার প্রত্যেকটা বাঙালির কানে কানে গিয়ে তুমি গান গাইবে, এবং তিনি বলবে তুমি তার নাম, সখারিতে নাম তার, তুমি তার নামটা নিবে। ঠিক আছে, তুমি তার নামটা নিবে। এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তিনি মূলত বলছে যে এই যে প্রবাসে বসে যে মজেছে মানে হচ্ছে মেতে উঠেছে প্রেম ভাবে, একটা প্রেমে বা স্নেহ স্মৃতিকাতরতায়, এবং লইছে মানে নিচ্ছে, যে তব মানে হচ্ছে তোমার নাম বঙ্গের সঙ্গীতে। এই যে কবিতাটা লিখতেছে, যে গানটা লেখক গাইছে, সেখানে তিনি নদীর নাম নিচ্ছে। সেখানে যদি আমি তোমাকে লাইনটা একটু স্পষ্ট করে তুমি একটু মানে টোটালি যদি বোঝার চেষ্টা করি, এখানে তিনি বলতেছে যে তোমার কাছে আমি মিনতি করি, তুমি গান গেও, বা বাংলার প্রত্যেকটা লোকের কানে এবং সখারিতে বন্ধুর জন্য যে গান, এটা তুমি গেও, এবং তুমি আমার নাম নিও।
কেন নিও? কারণ এই যে দেখো, প্রবাসে বসে আমি মজে উঠেছি তোমার প্রেমে, এবং তোমার প্রেমে মজে উঠে আমি যে তোমার নাম নিচ্ছি আমার নিজের লেখা কবিতাগুলোতে, এইটাই তুমি তোমার গানের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিও। মানে এখানে একটা রিকোয়েস্ট, ধরো আমি তোমাকে বলতেছি যে আমি হচ্ছে এখানে মাইকেল মধুসূদনের মতো যদি চিন্তা করি, আমি বলতেছি যে হে কপোতাক্ষ নদ, তুমি তোমার যে বঙ্গজ লোক আছে, তোমার যে নদীর, তোমার যে বাঙালি লোকগুলো আছে, তাদের কাছে তুমি আমার কথা বলো। তুমি ওই সখারিতে বন্ধুর জন্য তুমি আমার কথাগুলো তাদের কাছে বলো, আমার নামটা তুমি তাদের কাছে জানিয়ে দিও। তুমি জানিয়ে দিও যে আমি প্রবাসে বসে তোমার প্রেমে মজে গেছিলাম, এবং তোমার প্রেমে মজে আমি তোমাকে নিয়ে কবিতা লিখছি। হে নদ, তুমি এই কথাটা প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দাও। তার মানে এই যে আমি তোমার মাইকেল মধুসূদন দত্ত যদি কল্পনা করি, আমি যে তোমার কথাগুলো তোমাকে নিয়ে গান লিখলাম, কবিতা লিখলাম, সঙ্গীত গাইলাম, এই সঙ্গীতের চেতনাটা যে আমি তোমাকে নিয়ে ধারণ করছি বিদেশে বসেও, এটাই তুমি গানে গানে প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দাও, বঙ্গজ মানুষের কাছে তুমি জানিয়ে দাও। তো এখানে লেখকের আসলে অমর হয়ে থাকতে চাওয়ার একটা প্রেরণা আমরা দেখতে পেয়েছি। লেখক আসলে বলছে যে তুমি তোমার বাংলার সঙ্গীতে, তোমার বাংলা সঙ্গীতে না, তোমার জন্য আমি সঙ্গীত লিখছি বা কবিতা লিখছি, এটা তুমি বঙ্গজ লোকের কানে তুমি আরও বেশি ছড়িয়ে দাও, যে আমি আসলে কতটা স্মৃতি কাতর বা আমি তোমার প্রেমে আসলে কতটা মজে আছি, এটা লেখক বোঝাতে চেষ্টা করেছেন। আচ্ছা, তো এবার আমাদের কবিতার ভাবটা যদি আমি একটু মূল ভাবটা তোমাদেরকে এক কথায় বলি। কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটা, এই কবিতাটা মূলত মাইকেল মধুসূদন দত্ত তিনি তার নদীকে কেন্দ্র করে লিখেছেন, এবং ওই নদীর শব্দগুলো সে মায়ামন্ত্রের মতো শুনতে থাকে, কারণ তিনি স্মৃতিকাতর। তিনি এটাকে ভুলতে পারে না, কারণ তিনি স্মৃতিকাতর। তিনি বুঝতে পারেন যেটা একটা ভ্রান্তির ছলনা, এবং তারপরও তিনি এটাকে গ্রহণ করে তিনি মায়া মন্ত্রমুগ্ধ হয়ে এটা শুনতে থাকেন, এবং তিনি মনে করেন যে তার গ্রামের যে নদীর তৃষ্ণাটা, এই যেভাবে এই নদীটা তৃষ্ণাটা মেটায়, এটা অন্য কেউ মেটাতে পারবে না, কারণ এটা মাতৃদুগ্ধের মতো, ঠিক আছে? সেটা মাতৃস্তনের মতো বা মাতৃদুগ্ধের মতো তিনি তুলনা করেছেন, এবং তিনি চিন্তা করেছেন যে মাতৃদুগ্ধ যেমন আমাদের তৃষ্ণাটা মেটাতে পারতো, এটা অন্য কিছু পারতো না, ঠিক তেমনইভাবে এই নদী যেভাবে তৃষ্ণাটা মেটায়, এটা বা স্নেহটা দেয়, এটা অন্য কোনো নদীর কাছে গিয়ে তিনি ওই কানেকশনটা ফিল করতে পারে না। সো এটাই মূলত এই লেখক বুঝিয়েছেন, এবং লেখক বলেছেন যে তুমি আমার নামটা মনে রেখো, গানে গানে সবার মধ্যে ছড়িয়ে দিও, যে আমি প্রবাসে এসেও তোমাকে মিস করি, আমি প্রবাসে এসেও তোমার কথাটা চিন্তা করি। এটা হচ্ছে মূল ভাব। নদী এবং দেশমাতৃকার সাথে লেখকের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে স্পষ্টভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদের বঙ্গভূমির প্রতি কবিতাটা কিন্তু আমরা স্পষ্টভাবে পরিষ্কার করে ফেললাম, এবং বঙ্গভূমির প্রতি কবিতা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে সেটাও ক্লিয়ার করে দিলাম। এবারে আসো আমরা কিছু শব্দার্থ একটু দেখে নেই, আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার জায়গাটা একটু দেখে নেই, যে তথ্যগুলো পরীক্ষা আসার মতো আছে সেই তথ্যগুলো একটু দেখে নিই। প্রথমেই সতত, এটা হচ্ছে সর্বদা বা সবসময়। বিরলে মানে হচ্ছে একাকী বা একান্ত বা নিরিবিলিভাবে। নিশা মানে তো আমরা পড়েছি রাত্রি, ঠিক আছে? ভ্রান্তি মানে হচ্ছে ভুল বা যেটা মিথ্যা এমন। তারপর হচ্ছে বাড়িরূপ কর, বাড়িরূপ মানে হচ্ছে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে কিন্তু রাজস্ব দিচ্ছে, মানে পানি দিচ্ছে। সো এটা কিন্তু আমরা দেখছি। চতুর্দশপতি কবিতা, আমরা কিন্তু জানি যে এটা একটা চতুর্দশপতি কবিতা, এটাকে ইংরেজিতে আমরা বলি সনেট। সো সনেট কি, এটা তোমাদের ক নাম্বারের প্রশ্ন আসতে দেখতে পারি। বাংলায় চতুর্দশপতি কবিতা 14 তোরণ সমন্বিত, যেখানে 14টা লাইন থাকে। এটা আমি যখন বিউপিতে ভাইবা দিই, ইংলিশ লিটারেচারে আমি ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ, ইংলিশে ভর্তি হওয়ার জন্য আমি যখন ভাইবা দিই, তখন আমাকে এটা কোশ্চেন করেছিল যে চতুর্দশপদী কবিতা কি, সনেট কি, আমি কিন্তু বলতে পেরেছিলাম। সো তোমাদের এটা জীবনের নিজেদের বেসিক নলেজ হিসেবে এটা তোমাদের জানা উচিত, ঠিক আছে? আচ্ছা, এটা একটা চতুর্দশপদী কবিতা, 14 চরণ সমন্বিত, 14টা লাইন থাকে এবং ভাবসংহত সুনির্দিষ্ট থাকে। চতুর্দশপদী কবিতায় প্রথমে 8টা থাকে, প্রথমে 8 লাইনের একটা স্তবক থাকে, পরেরটা 6 লাইনের একটা স্তবক থাকে, 8 আর 6 14। সো প্রথম 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক, হ্যাঁ, অষ্টক বলা হয়, এবং পরবর্তী 6 চরণকে বলা হয় ষষ্ঠক। এটা মনে রাখতে হবে, এগুলো ক নাম্বারের প্রশ্ন আসবে, এটা এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে পেতে পারো, ঠিক আছে? আমি কিন্তু মার্ক করে দিচ্ছি কোথা থেকে প্রশ্ন আসতে পারে। এবং এই যে অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা থাকে, এটাও তোমাদের ক নাম্বারে তোমরা পাবে, ঠিক আছে? এবং ষষ্ঠকে ভাবের পরিণতি, একটাই থাকে ভাবের প্রবর্তনা আর একটাই থাকে পরিণতি, এটাও তোমরা ক নাম্বারে পাবে। সো এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখছো, একটা এই অংশটা থেকে তোমাদের এটা 100% আমি তোমাদেরকে দাগায় দিচ্ছি ভাই, এটা একদম খেয়ে ফেলতে হবে, এটা 5 স্টার খেয়ে ফেলতে হবে, মানে একটা মস্তিষ্কে একদম
যুক্ত করে নাও, যাতে এটা তুমি কখনোই না ভুলো। সো এখানে সনেট হচ্ছে তোমার যে চতুর্দশপদী কবিতা, যেটাকে আমরা বাংলায় বলি। প্রথমে 8 লাইন, যে 8 লাইনে থাকবে ভাবের প্রবর্তনা এবং 6 লাইনে থাকবে পরিণতি। সো এখানে হচ্ছে ভাবের পরিণতি আমরা এখানে দেখি। এবং চতুর্দশপদী কবিতায় কয়েকটা অন্তমিল, এই অন্তমিল থেকে প্রশ্ন আসবে। যেমন প্রথম 8 চরণে অন্তমিল হচ্ছে এইটা, ক খ খ ক, ক খ খ ক, এটা হচ্ছে ক খ খ ক, ক খ খ ক। আমি কি লাইনটা ঠিক দেখলাম? শেষ 6 চরণে থাকবে হচ্ছে ঘ উমো চ, ঘ উমো চ। সো আমাদের কিন্তু এরকম ভাবে দেখতে হবে। আবার তুমি যদি একটু অন্য একটাও দেখো, প্রথমটা দেখো, এটা হচ্ছে দুইটা মিল, চরণের মিল, মানে ছন্দটা আসলে কিভাবে আগায়। আরেকটা দুইটা হতে পারে, অথবা দিয়ে দিয়েছে, মানে এটা হতে পারে যে ক খ খ গ, ক খ খ গ, ঠিক আছে, এটা হতে পারে। অথবা এটা হতে পারে ঘ য় ঘ য় চ চ। সো এইভাবেও অনেকগুলো ভাবে যেতে পারে। বাট আমরা এখানে যে মিল বিন্যাসটা দেখি, আমরা এখানে আমরা কিন্তু এটা হচ্ছে পড়লাম সনেটের, এটা হচ্ছে ওভারঅল চতুর্দশ পদীতে ওরা সনেটে কি পরিমাণে ওরা হচ্ছে এটাকে মিলায়। বাট আমাদের ওরা যে এটাতে আমাদের এই কবিতাতে, যে কবিতাটা আমরা পড়লাম, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এটা হচ্ছে এমসিকিউতে আসে, যে আমাদের যে কবিতাটা আমরা কপোতাক্ষ নদে পড়লাম, সেখানে আমরা যে মিল বিন্যাসটা দেখেছি সেটা হচ্ছে ক খ ক খ, ক খ খ ক। তার মানে প্রথমটা হচ্ছে 1 2 1 2, তোমরা এভাবে মনে রাখতে পারো, যেহেতু ক খ দিয়ে মনে রাখতে কষ্ট। 1 2 1 2 1 2 2 1, 1 2 1 2 1 2 2 1, এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের জন্য সহজ। আর পরেরটা হচ্ছে, এটাও আমরা গ ঘ গ ঘ গ ঘ, 3 4 3 4 3 4, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে আমাদের ছন্দটা আমরা একবারে জাস্ট ছন্দর মতো করে যদি মাথায় পড়ো, 1 2 1 2 1 2 2 1, আবার 3 4 3 4 3 4, মানে গ ঘ গ ঘ গ ঘ, এভাবে যদি তুমি মনে রাখো, এই দুইটা থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং ট্রাস্ট মি, তুমি তোমার বার্ষিক পরীক্ষায় পেতে পারো, অর্ধবার্ষিকীতে পেতে পারো, এসএসসি পরীক্ষায় পেতে পারো, প্রি টেস্টেও এই ধরনের প্রশ্ন কমন পেতে পারো। এবং আমি হলফ করে বলতে পারি, আমাদের এই কপোতাক্ষ নদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক, এবং তুমি কোনো না কোনো পরীক্ষা এটা থেকে কমন অবশ্যই পাবে। ক্লিয়ার? এই অংশটা একদম 100% আমি দাগিয়ে দিয়েছি। এটা এমসিকিউতে আসবে, এটা এমসিকিউতে আসবে, অনেক সময় ক নাম্বারও চাই। আবার এই যে ভাবের পরিণতি, ভাবের প্রবর্তনা কিংবা হচ্ছে অন্তমিলটা, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, লেখক পরিচিতি অলরেডি আমরা পড়ে ফেলছি। সো লেখক পরিচিতি আমাদের আর করে দেখার কোনো দরকার নাই। বাট লেখক পরিচিতি মনে রাখবা, এই যে অমৃতাক্ষর ছন্দ, এই ছন্দটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং তার কয়েকটা কাব্য আছে, এই কাব্যগুলো ভাই একদম 100% তুমি পড়বা। এগুলো তোমার শতভাগ গুরুত্বপূর্ণ, এখানে আসলে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। যেমন কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, একদম পপুলার নেই, এই নামগুলো তোমাদের ভোলার কোনো জায়গা নেই। ভুলে গেলে দেখবা পরীক্ষার হলে তোমার মার্কসও কমে গেছে। সো এই যে প্রহসন, একেই বলে তোমার হচ্ছে, এবং প্রহসনমূলক একটা লেখা হচ্ছে, একেই কি বলে সভ্যতা ও সভ্যতা, এটা হচ্ছে প্রহসনমূলক লেখা তার, ঠিক আছে। এই প্রহসনমূলক লেখা কোনটি, এমসিকিউতে আসে যে কোনটি তার প্রহসনমূলক লেখা। অথবা একেই বলে সভ্যতা, এটা কোন ধরনের লেখা, প্রহসনমূলক, এটা আসতে বলে। শালিকের ঘাড়ে রো, এটাগুলো তো আসতে বলে, ঠিক আছে। এবং তিনি মোটামুটি এই যে বীরঙ্গনার কাব্য, এগুলো খুব সুন্দর করে তোমাদের মনে রাখতে হবে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের কবিতা, কবি পরিচিতি ভোলা মানে পরীক্ষায় মার্কস হারায় ফেলা, বুঝতে পারছো? সো এখানে এদের মার্কস, এদের যে জিনিসগুলো আছে, জিনিসগুলো ভোলা যাবে না, তথ্যগুলো ভোলা যাবে না। পাঠ পরিচিতি আমরা অলরেডি পড়ে ফেলছি, পাঠ পরিচিতি আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি। এইবার আসো, কপোতাক্ষ নদ থেকে পরীক্ষা আসার মতো যে ছোট ছোট তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো দেখে নিব আমরা এখন। এবং আজকের এই ক্লাসটাতে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তোমরা একটু দেখে নাও, তাহলে পরবর্তীতে পরীক্ষায় সৃজনশীলের ক এবং খ এমসিকিউতে, অনেকগুলো এমসিকিউতে তুমি প্রশ্ন কমন পেতে পারো। সো আমরা কপোতাক্ষ নদের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে কবিতার, সেই বিষয়গুলো এক নজরে দেখে নিব। শুরু করা যাক।
সতত কবির কি মনে পড়ে? প্রশ্ন আসতে পারে, কবির মনে পড়ে কপোতাক্ষ নদের কথা এবং তিনি ভাবেন এই নদের কথা একা নিভৃতে নিরিবিলি ভাবে। তো তোমাদের এখান থেকে তোমরা ক নাম্বারে পেতে পারো যে সতত কবির কি মনে পড়তে থাকে। কবি তার কান জুড়ান কিসের মাধ্যমে? কবি তার কান জুড়ান কিসের মাধ্যমে? পরবর্তী প্রশ্ন যেটা আমাদের আসতে পারে, খুঁটিনাটি তথ্য, তিনি তার কান জুড়ান কলকল ধ্বনিতে এবং এটি একটি ভ্রান্তির ছলনায়। ভ্রান্তির ছলনা কেন বলেছিলেন? ভ্রান্তির ছলনা বলেছিলেন কারণ এটা হচ্ছে কবি আসলে বাস্তবে তো শুনতেছিলেন না যে কলকল শব্দটা, এটা বাস্তবে শুনতেছিলেন না, এটাই তার একটা মায়া মন্ত্র ধ্বনির মতো তিনি শুনতেছিলেন। সো এই জন্য তিনি বলছেন যে ভ্রান্তির ছলনায় তিনি তার কানটা জুড়ান। 3 নাম্বার, কবির স্নেহতৃষ্ণা নিবৃত বা পূরণ হয় না কেন এবং কখন এটা তার তৃষ্ণাটা পূরণ হয় না? এটা হচ্ছে যখন কপোতাক্ষের নদটা তিনি পান না বা পানিটা তিনি পান না। তার মানে তিনি বলেছেন যে কপোতাক্ষের জল ছাড়া আমার তৃষ্ণাটা পূরণ হয় না। এটা কারণ কি? কারণ এটা তার মাতৃদুগ্ধের মতো। তিনি কিন্তু বলছেন যেটা মায়ের যে মাতৃদুগ্ধ যেটা আমরা পান করে আমাদের তৃষ্ণাটা মেটাতাম, সেই দুগ্ধের মতো এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে এতটাই তিনি স্মৃতিকাতর ছিলেন। কবির চোখে কপোতাক্ষ নদ কেমন? কবির চোখে কপোতাক্ষ নদ কেমন? এই যে দেখো, দুগ্ধ স্রোতরূপী এবং মাতৃভূমি স্তনের মতো। এবং তিনি বলছেন যে কবির চোখে এটা 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 আসলে একটা এমনই গুরুত্বপূর্ণ, মাতৃদুগ্ধের মতো এটা গুরুত্বপূর্ণ। সো আমরা এটাকে এই লাইনটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে খ নাম্বারের প্রশ্ন আসতে দেখি বোর্ডে এবং এসএসসি পরীক্ষায়। সুতরাং এই লাইনটার ব্যাখ্যাটা তোমাদের জানা থাকতে হবে, যেই ব্যাখ্যাটা কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে দিয়ে থাকি। এই কবিতায় কবি কপোতাক্ষকে কল্পনা করেছেন কি হিসেবে? এই কবিতায় কবি কপোতাক্ষকে কল্পনা করেছেন একই ধরনের প্রশ্ন, মাতৃভূমির স্তন হিসেবে এবং তার ধারাকে তিনি বলছেন দুগ্ধ স্রোত রূপে। তার মানে এখানে প্রশ্ন আসতে পারে যে তোমার যে কপোতাক্ষের স্রোতকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? তিনি এটাকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। আচ্ছা, কবির আশঙ্কা কি ছিল? এই কবিতায় কবির সংশয় কি ছিল? কবি কিন্তু বলেছেন যে তোমার সাথে কি আর দেখা হবে আমার? সো এই কবির আশঙ্কাটাকে আমাদের এখানে এমসিকিউ এর মতো করে পড়তে হবে। কপোতাক্ষের নদ এটাতে তিনি বলছেন যে তোমার সঙ্গে কি আমার আর দেখা হবে? যদি দেখা না হয় তাহলে এটা তো একটা আশঙ্কার কথা। সো কবি এখানে মূলত একটা আশঙ্কা প্রকাশ করেছেন। এটা কিন্তু আমরা এই এক লাইনে বুঝে ফেললাম। পরবর্তী কবিতাটিতে কবি সমুদ্রকে বর্ণনা করেছেন কি হিসেবে? আমরা কিন্তু দেখেছি যে এই কবিতায় কবি সমুদ্রকে বলেছেন রাজা এবং কপোতাক্ষ নদকে বলেছেন প্রজা। এবং তিনি বলছেন যে তুমি প্রজা হিসেবে সাগরকে, হে নদী, তুমি প্রজা হিসেবে সাগরকে তুমি কর দিচ্ছ। কর মানে হচ্ছে ট্যাক্স দিচ্ছ, রাজস্ব দিচ্ছ। যে রাজস্বটা কি? বাড়িরূপ। বাড়িরূপ মানে পানির মতো। সো পানি সমুদ্রতে গিয়ে কি পড়ে? নদীর পানি কিন্তু গিয়ে সমুদ্রে মিলিত হয় বা সমুদ্রে গিয়ে আছড়ে পড়ে। সেই জন্য তিনি বলছেন যে এই যে নদী হিসেবে তুমি যে পানিটা দিচ্ছ বা করটা দিচ্ছ সমুদ্রকে, এটাকে তিনি এই কবিতায় অ্যাকনলেজ করেছেন। এবং তিনি বলছেন যে দেখো, কপোতাক্ষ হচ্ছে একজন প্রজা এবং তিনি কপোতাক্ষের জলটা হচ্ছে রাজা যে কপোতাক্ষ যে জলটা, সেই জলটা হচ্ছে রাজাকে দেওয়া একটা কর বা সমুদ্রকে দেওয়া একটা কর বা ট্যাক্স। ঠিক আছে, এই রূপে তিনি এটাকে চিহ্নিত করেছেন। আরও একটা লাইন আছে, দেখো কবি কি মিনতি করেছিলেন? এটা তোমাদের ক নাম্বারের প্রশ্ন অবশ্যই আসতে পারে। কবির মিনতি কি ছিল? মিনতি ছিল যে তিনি বলেছেন যে তুমি গান গাইবে এবং আমি যে তোমার সাহিত্য রচনা করছি, বাংলাকে নিয়ে যে সঙ্গীত রচনা করছি আমি, মানে তোমার মধুসূদন দত্ত কবি যেটা করেছেন, যে রচনা করছেন, এই যে প্রবাসে বসে তিনি স্মৃতিকাতর হয়ে বাংলাকে নিয়ে রচনা করছেন, এই কথাটা যেন তিনি বা জন্মভূমি সকলের কানে পৌঁছে দেয়, এই মিনতি তিনি করেছেন। কি বলেছিলেন যে গাইবে, আমার গান তুমি গাবে, তুমি একটা গান গাবে যে গানে তুমি বঙ্গজ জনের কানে, মানে বাংলার প্রত্যেকটা মানুষের কানে তুমি ছড়িয়ে দিবে যে মধুসূদন আমাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে তার গানে, তার সঙ্গীতে, তার লেখাতে লিখেছেন, স্মৃতিচারণ করেছেন। বুঝতে পেরেছো? এখানে লেখক এই মিনতিটা করছে যে তুমি আমাকে নিয়ে বইলো তোমার বঙ্গজ লোকের কানে। বুঝতে পারছো? আচ্ছা, সখারূপে বলতে বলছে, বন্ধুর জন্য বঙ্গবাসীর কানে তার কথাটা ছড়াই দিতে বলছে। কপোতাক্ষ নদ কবিতাটি রচিত হয়েছে কবি ফ্রান্সে বসবাসকালে। এটা তোমাদের কবি পরিচিতি থেকে আসতে পারে, কবি কোথায় বসে এটা লিখছেন। এবং চতুর্দশপদী কবিতায় ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সনেট। সনেট মানে হচ্ছে 14 চরণ বা 14টা লাইন সম্পর্কিত একটা ভাবসংগত বিশেষ এক ধরনের কবিতা এটাকে বলা হয়। এবং এটা একটা 14 লাইন সমন্বিত একটা লেখা। চতুর্দশপদী কবিতায় প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক। এই যে এক লাইনের এই তথ্যটা মনে রাখতে হবে, প্রথম 8 লাইনকে বলবো হচ্ছে অষ্টক, পরের 6 লাইনকে বলবো হচ্ছে ষষ্ঠক। ঠিক আছে, অষ্টক এবং ষষ্ঠক। এখানে আমরা লাইনটা দেখতে পাচ্ছি, ষষ্ঠক
এবং চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে শতক, শতক এটাকে শতক বলতে পারো, এবং এটাকে তুমি বলতে পারো, আমরা একটু আগে এই সেম জিনিসটা পড়লাম না, এই যে দেখো লাস্টে কিন্তু আমরা একটু আগে কিন্তু এটা দাগায় দিয়ে আসছি। সো এই অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে। সেখানে তোমাদের দেখতে হবে প্রথমটায় থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ভাবের পরিণতি। আচ্ছা, সো এইরকম অনেকগুলো অংশ থেকে কিন্তু আমাদের আসছে, এবং বাংলা কাব্যে চতুর্দশপদী কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই লাইনটাও তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা একটু তোমাদের দেখাই, ভাইয়া আপনি তো কবিতা পড়ালেন, এখন আপনি আমাকে একটু বলেন তো যে এই কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, এখন আমি তোমাদেরকে দেখাবো সরাসরি বোর্ড বইয়ের প্রশ্ন, যেই প্রশ্ন থেকে তুমি উপলব্ধি করতে পারবে যে আসলে আসলে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে ইতিপূর্বে। প্রথম প্রশ্ন দেখো, আমি তোমাদেরকে যেটা বলেছি এটা থেকে আসছে কিনা দেখো। প্রশ্ন 1, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, এই কবিতা এই প্রশ্নটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। লেখক এটা বলতে কি বুঝিয়েছেন? জুড়াই এ কান, এই কানটা ভ্রান্তির ছলনা মানে হচ্ছে ওই যে মন্ত্র, নদীর কলকল যে শব্দ, নদীর যে কলকল শব্দ, এই কলকল শব্দে তিনি মন্ত্রমুগ্ধের মতো শুনতেন এবং মায়া মন্ত্রের মতো তিনি শুনতেন, এবং তিনি মনে করতেন এটা আসলে তিনি শুনতে পাচ্ছেন, এবং তিনি বিভ্রমে পড়ে যেতেন, এবং বিভ্রমে পড়ে গিয়ে তিনি এটাতে অনেক বেশি স্মৃতিকাতর হয়ে যেতেন, এবং তার দেশের কথা তিনি মনে পড়তো, এবং তিনি বুঝতে পারতেন তিনি আসলে ভ্রান্তি বা এটা আসলে বাস্তব না, তিনি বাস্তব আসলে শুনছে না, তিনি শুধুমাত্র কল্পনা করছে, এটা তার একটা ভ্রম। সো এইটাই তিনি বলেছেন যে আমার এই কানটা, তার তৃষ্ণাটা, তার মনটাকে, তার প্রাণটাকে তিনি ভরে তুলেন এই ভ্রান্ত বা একটা কল্পিত নদীর শব্দ দিয়ে। এটাই কিন্তু তিনি এখানে স্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন। সো এটা আমরা ক নাম্বারটা আমরা পারবো, এবং এটা আসছে যশোর বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন আসছে, তার মানে এটা তোমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আবার দেখো একই প্রশ্ন, ভ্রান্তির ছলনে বলতে কবি কি বুঝিয়েছেন? তার মানে ভ্রান্তির ছলনে, এটা একদম 100% আমার মনে রাখতে হবে, শতভাগ আমার একদম মুখস্থ করে ফেলতে হবে, বা মনে রাখতে হবে, অ্যাটলিস্ট ভাবটা যেন তোমার মাথায় থাকে, মানে তুমি যেন ভুলে না যাও, বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে বলতে কি বোঝানো হয়েছে? কুমিল্লা বোর্ড 2023-2017 আসছে কিন্তু এ স্নেহের তৃষ্ণা, এই যে তৃষ্ণার কথা বলেছে, স্নেহের যে তৃষ্ণা, এই তৃষ্ণাটা মিটে কার জলে, এটা কখন বলছে বলতো? ওই যে তিনি বলতেছে যে মাতৃদুগ্ধের সাথে যখন তুলনা করলো তখন কিন্তু এই প্রশ্নটা তিনি আসতে দেখেছেন। সো আমরা কিন্তু এখানে লিখতে পারি যে তার তৃষ্ণাটা মিটে কার জলে, এটা বলতে তিনি বুঝিয়েছেন যে তার দেশের যে নদী, বাংলার যে নদী, এই নদী তাকে যে পরিমাণে তৃষ্ণা যেভাবে মেটাতে পারে, অন্য কিছুই এভাবে তেষ্টাটা মেটাতে পারেন না। সো লেখক এখানে বলেছেন যে আমার বাংলার নদীগুলো যেভাবে তার তৃষ্ণা, স্নেহের তৃষ্ণা মেটাতে পারেন, অন্য কেউ এই তৃষ্ণাটা মেটাতে পারবে না। সো আমরা কিন্তু এখানে এই সেম জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, দুগ্ধ স্রোতরূপী ভূমি তুমি, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এই প্রশ্নটাতে কিন্তু আমরা দেখেছি তোমার এসেছে বারংবার, এবং আমি তোমাদেরকে কিন্তু বারবার বলেছি এই লাইনটা যখন ব্যাখ্যা করছিলাম তখন কিন্তু বলছিলাম যে লেখক তার মাতৃভূমিকে যদি তিনি বলেন যে মায়ের সাথে তুলনা করেন, এবং নদীটাকে তিনি বলছেন মাতৃদুগ্ধের সাথে তিনি তুলনা করছেন, এবং নদীর স্রোতটাকে তিনি মাতৃদুগ্ধের সাথে তিনি তুলনা করছেন, এবং তিনি বলছেন যে তার তৃষ্ণা যেটা আছে, স্নেহের যে চাহিদা তার মধ্যে আছেন, এই চাহিদাটা মেটানোর জন্য শুধুমাত্র তার ওই কপোতাক্ষ নদ বা তার ওই গ্রামীণ নদ নদীগুলোই প্রয়োজন, অন্য কোনো নদী এটা পূরণ করতে পারে না। লেখক এই জন্য এটা বলছে যে নদীকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন, এবং নদীর স্রোতকে তিনি বলেছেন যেটা মায়ের দুধের মতো তার কাছে গুরুত্বপূর্ণ, এবং এটা তার স্নেহ তৃষ্ণাটাকে পূরণ করতে পারে যেভাবে অন্য কেউ এটা করতে পারবে না। এটা তোমরা এখানে ব্যাখ্যা করবে, এবং এই লাইনটা থেকে অনেকগুলো বোর্ডে কিন্তু প্রশ্ন আসছে। অথবা এই প্রশ্নটা একটু ঘুরায়ও করতে পারে যে কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোত রূপী করে বলেছেন এটা হচ্ছে বলেছেন কেন, ঠিক আছে, বলেছেন কেন। সো এখানে এটা তোমরা লিখতে পারো, এটা একটু ঘুরিয়েও প্রশ্নটা আসতে পারে, সুতরাং এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। বর্ণনামূলক আরও কিছু প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি হে হবে দেখা, এই লাইনে কিন্তু আমরা স্মৃতিকাতরতা দেখেছি। লেখক কিন্তু বলছে যে তোমার সাথে কি আমার কোনো দেখা হবে, আমি তো বিদেশে চলে আসছি। লেখক তোমাদের এখানে বলতে হবে কিন্তু যে লেখক কি করেছিলেন,
লেখক কিন্তু বিদেশে চলে গিয়েছিলেন এবং বিদেশে চলে গিয়ে সে যেটা করেছিলেন সেটা হচ্ছে প্রবাসে গিয়ে তিনি তার দেশকে মিস করা শুরু করেছেন। তিনি যখন তার দেশকে মিস করা শুরু করেছেন তখন তিনি আফসোস করে আক্ষেপ করে বলছেন যে তোমার সাথে কি আমার আর দেখা হবে। সো এই লাইনটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে, যেটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, পরবর্তী দেখো, এটা অনেকগুলো বোর্ডে আসছে, সুতরাং এই লাইনটা তোমাদের একটু উপলব্ধি করে লিখতে হবে যে এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে মূলত তোমার সাথে কি আমার আর দেখা হবে। লেখক যেহেতু চলে গেছে, যেহেতু তার তৃষ্ণা মেটানোর জন্য ওই নদীর মাতৃদুগ্ধই প্রয়োজন এবং তিনি নদীকে, তার দেশকে অনেক বেশি মিস করছেন এবং তিনি আর দেশে ফিরতে পারবেন কিনা এটা তিনি জানেন না এবং নদীর সাথে কি তার দেখা হবে কিনা এটাও তিনি জানেন না। এবং এই আক্ষেপ থেকেই তিনি মূলত, বা এই স্নেহ ভালোবাসা থেকেই তিনি মূলত বলছেন যে তোমার সাথে কি আমার দেখা হবে কিনা। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, বাড়িরূপ কর বলতে কি বোঝানো হয়েছে। বাড়িরূপ কর বলতে আমরা জানি যেটা হচ্ছে নদীকে যদি তিনি বলেন প্রজা, একজন প্রজা তিনি কর দেন বা ট্যাক্স দেন কাকে, রাজাকে। এখানে প্রজা হচ্ছে আমাদের নদ বা নদী, কর হচ্ছে এখানে পানি বা বাড়ি এবং রাজা হচ্ছে সাগর। ঠিক আছে, সো এখানে প্রজা, কর, রাজা। সো বাড়ির মনে হচ্ছে পানি, তাকে সাগরকে দিত। এই ছয়টা শব্দ যদি তোমার মনে থাকে তুমি এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। এটা কিন্তু আমরা অলরেডি বলেছি। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানে বলতে লেখক বলতেছে নিজের কথা। লইছে মানে হচ্ছে নিচ্ছে, সো নিজে বলতেছে যে তোমার যে ওই যে লেখক যখন মিনতি করলো না, তুমি এই কথাগুলো এখানে লিখবা যে লেখক যখন মিনতি করছিল যে হে বঙ্গমাতা তুমি একটা কাজ করবা, তুমি আমার গান গাইবে, বা হে নদী তুমি আমার গান গাইবে এবং তোমার গানে তুমি বাংলার প্রত্যেকটা লোকের কানে বলবা যে মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত তিনি কি করেছেন, তিনি এই বাংলার নদী সম্পর্কে সাহিত্য রচনা করেছেন। এই যে বলছে মধুসূদন দত্ত তোমার নাম বা বঙ্গের, তার নিজের যে সঙ্গীতগুলো সে রচনা করছেন সেই সঙ্গীতে তোমার নামটা সে নিয়েছে, এটা তিনি উপলব্ধি ওখানে বলতে বলেছেন। সো আমরা এই লাইনটা তার লিখতে পারি যে লেখক নিজের কথা বলেছেন, যে তার নিজের লেখাতে, নিজের কবিতায়, নিজের গানে তিনি তার গ্রামের বা তিনি তার বঙ্গভূমির কথা উল্লেখ করেছেন এবং এই যে উল্লেখ করেছেন এই কথাটা তিনি তার বঙ্গভূমির কাছে বলছেন এবং বলছেন যে বঙ্গভূমি তুমি এই তথ্যটা সবাইকে ছড়িয়ে দাও, তোমার বঙ্গজ লোকের কানে এটা তুমি ছড়িয়ে দাও। সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এখন উত্তর করতে পারবো। চলো কিছু সৃজনশীল প্রশ্ন একটু দেখে নিই। চলো আমরা আজকের এই ভিডিওতে আমরা একটু কিছু দেখে নিই যে কপোতাক্ষ নদ থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারছি কিনা কবিতার সাথে সাথে মিলিয়ে সেটা একটু দেখে নিই। সো প্রথমে দেখো, এখানে আরাফ আর আয়মান যেন এক বৃন্তের দুইটি কুসুম, এইচএসসি পাশের পর দুজনই ভর্তি হলো তাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বুয়েটে। এর মধ্যে আয়মান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নেয়, কারণ বুয়েট শেষ করে সে আমেরিকায় পাড়ি জমাতে চায়। কিন্তু আরাফের এক কথা, পড়াশোনা শেষ করে সে দেশেই থাকবে, যা করবে দেশের জন্যই করবে। এভাবে সবাই দেশ ছেড়ে গেলে দেশই বা কীভাবে সমৃদ্ধি অর্জন করবে। আজ আয়মান আমেরিকায় প্রতিষ্ঠিত, কিন্তু তার মন পড়ে থাকে দেশের বিস্তীর্ণ মাঠ, অবারিত ধানক্ষেত, বন্ধুবান্ধব, ছুটোছুটি এসবের মধ্যে। আরাফের সাথে কথা বললে সে তার ফেলে যাওয়া সব কিছু আবেগ আপ্লুত হয়ে পড়ে। সো আয়মান হচ্ছে এখানে আমাদের মাইকেল মধুসূদন দত্তের প্রতীক। ঠিক আছে, কপোতাক্ষ নদ কবিতা অষ্টকের মিল বিন্যাস কিরূপ? আমরা অষ্টকের মিল বিন্যাস পড়েছি 1 2 1 2 1 2 2 1 1 2 1 2 1 2 2 1। আমি কি ভুল বললাম? এটাই তো। সো আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো এটা তোমরা মিল বিন্যাসটা লিখতে পারবা 1 2 1 2 1 2 2 1। কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে দুগ্ধস্রোতরূপী বলেছেন কেন? দেখছো আবার আসছে। দুগ্ধস্রোতরূপী বলেছেন কারণ তিনি মায়ের সাথে তুলনা করেছেন, তার মায়ের সাথে তুলনা করেছেন এবং তিনি মনে করেন যে এই যে স্নেহ তৃষ্ণা, এই স্নেহ তৃষ্ণাটা অন্য কেউ পূরণ করতে পারবে না। এটা তোমাদেরকে সুন্দর করে লিখে আসতে হবে এই খ নাম্বারে। গ নাম্বার, উদ্দীপকের শেষাংশে আয়মানের মাধ্যমে কপোতাক্ষ নদ কবিতার কবির মনোভাবের কোনো বিশেষ দিকটির ইঙ্গিত রয়েছে, ব্যাখ্যা করো। সেখানে কবির মনোভাবের যে বিশেষ দিকটা পেয়েছে সেটা হচ্ছে এই যে বিস্তীর্ণ মাঠ, অবারিত ধানক্ষেত, এখানে যে আবেগ আপ্লুত হয়েছে আয়মান, আমরা কিন্তু দেখেছি তোমার মাইকেল মধুসূদন দত্ত তিনিও কিন্তু অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। তিনিও কিন্তু অনেক বেশি চিন্তা করছিলেন যে আমি আদতেও পরবর্তীতে কখনো তার এই ভালোবাসাটুকু ফিরে পাবো কিনা। সো এখানে আমরা আয়মানের সাথে লেখকের মনোভাব, যে বিশেষ মনোভাবটা, সেটা
স্মৃতিকাতরতা এবং নিজের দেশকে বারবার স্মরণ করা, এই চিন্তাটা কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে। আচ্ছা, ঘ নাম্বার, এটা আমরা পারবো। উদ্দীপকের আরাফ ও আয়মান কপোতক্ষ নদ কবিতায় প্রতিফলিত, কপোতক্ষ নদ প্রতিফলিত মূল চেতনাকে ধারণ করে, মূল চেতনাকে ধারণ করে আছে। সেখানে আরাফ এবং আয়মান দুজনেরই ধারণা কি একই কিনা, এটা আমরা লিখবো। প্রথমত আয়মানের যে প্রাথমিক ধারণা ছিল এটা কিন্তু কপোতক্ষ নদের, আমরা দেখেছি যে লেখকের মতোই চিন্তা, সে চিন্তা করতে সে বাইরে গিয়ে সেটেল হবে, সে এই জিনিস এখানে ঘটেছে। বাট পরবর্তীতে গিয়ে সে কিন্তু তার গ্রামটাকে মিস করা শুরু করেছে, কপোতক্ষ নদকে মিস করা শুরু করেছে। সো আমরা যদি ভাবের সাথে এটা তুলনা করতে যাই, আমরা দেখতে পাই যে এখানে দুইটার ভাবটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি এবং অনেকটা এক, এখানে আসলে ভিন্ন করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। এবং এখানে তোমরা লিখবা যে তারা পরবর্তীতে দুইজন মানুষই তাদের গ্রাম সম্পর্কে, তাদের গ্রাম না তাদের জন্মভূমি সম্পর্কে তারা অনেক বেশি স্মৃতিকাতর হয়ে থাকেন। একজন আরাফ তো তোমার জন্মভূমিকে ভালোই বাসেন, ঠিক আছে, অলরেডি তিনি জন্মভূমিতে আছেন, এবং আয়মান পরবর্তীতে দেশ ছাড়ার পরে গিয়ে সে এটাকে উপলব্ধি করতে পেরেছে। সো দুজনের মধ্যে একটা তুলনা লিখবা, 4টা প্যারা দিয়ে লিখবা। প্রথম প্যারা সরাসরি উত্তর দিবা, দ্বিতীয় প্যারা একটু তোমার অনুধাবনটা লিখবা, তৃতীয় প্যারায় তোমার দক্ষতা দেখাবা এবং উচ্চতর দক্ষতায় তুমি কম্পেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা, একটা সিকিউ দেখলাম আজকের ক্লাসের পর। এই সিকিউ তোমাদের আর কোথাও দেখার প্রয়োজন নাই, তুমি নিজে নিজে উত্তর করতে পারবা লিমন ভাই বুঝাই দেওয়ার পরে। চলো দ্বিতীয়টা দেখি। সনেটের কোন অংশে ভাবের প্রবর্তনা থাকে, এটা হচ্ছে প্রবর্তনা থাকে হচ্ছে প্রথম 8 লাইনে, তাই না? প্রথম 8 লাইনে থাকে এটা, এবং পরবর্তী 6 লাইনে থাকে হচ্ছে পরিণতি। 8 লাইনে প্রবর্তনা এবং 6 লাইনে থাকে পরিণতি, ঠিক আছে। প্রথম 8 লাইনে থাকে, এটা আমরা জানি। আর কি হে হবে দেখা, এখানে লেখকের এই যে একটু আগে আমরা দেখে আসছি স্মৃতি কাতর হয়ে সে যে আবার কবে তার দেশমাতৃকাকে সে দেখতে পারবে, এটা সে চিন্তা করছিল, এবং এটা চিন্তা করে সে যে কষ্ট পাচ্ছিল সেটাই কিন্তু আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি। তো আমরা কিন্তু আর কি হয়ে হবে দেখা, এই জিনিসটা এখানে সুন্দর করে দেখতে পেলাম। আচ্ছা, সো এখানে কবি মনের অভিব্যক্তি কি ছিল? কবি মনের অভিব্যক্তি আমি একটু আগে ব্যাখ্যা করছি যখন প্রশ্ন বোঝাচ্ছিলাম। এখানে কিন্তু কবি যে স্মৃতিকাতর হয়ে দেশকে আর দেখতে পাবে কিনা এই চিন্তাটা যে করছে, যে আশঙ্কাটা করছে, সংশয়টা করছে, সংশয় বলতে পারো এটাকে তুমি, এইটাই মোটামুটি এই লাইনে ফুটিয়ে তোলা হয়েছে। স্তবক 1 কপোতক্ষ নদ কবিতার যেভাবে ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো। স্তবক 1 কোনটা? এটা হচ্ছে স্তবক 1। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপনে ঠিকানায়। সেখানে স্তবক 1 কপোতক্ষ নদের যে ভাবের ইঙ্গিত বহন করছে সেটা হচ্ছে এখানে লেখকের যে চিন্তাটা, খ নাম্বারে যে চিন্তাটা আছে যে আমি কি আর ফিরে যেতে পারবো কিনা, একটা লাইন বলছে না, তোমার কাছে কি আমি ফিরে যেতে পারবো কিনা, ওই লাইনটার সাথে তুমি এটা তুলনা করতে পারো যে লেখক বলতেছে যে আমাকে একবার যেতে দে না, আমি ওখানে ফিরে যেতে চাই। সো এই যে চাওয়াটা, আক্ষেপটা, ইচ্ছাটা, এটা কিন্তু আর কি হে হবে দেখা, এই লাইনেও কিন্তু একই ধরনের ভাবমূর্তি এখানে ফোটানো হয়েছে। তারপর এই যে বর্ণনা, যেথায় কোকিল ডাকে কুহু, এখানে শব্দগুলো সে কল্পনা করছে। লেখক কিন্তু নদীর কলকল শব্দের কথা এখানে বলেছে, দোয়েলের ডাকের কথা বলেছে, নদীর কথা বলেছে যে ছুটে চলে আপন ঠিকানা কি, সাগরের দিকে সে ছুটে চলে। সে এটা কিন্তু কবিতায় কপোতাক্ষ নদ কবিতায় আমরা যে প্রাকৃতিক পরিবেশের যে ব্যাখ্যাটা দেখেছি বা নদীর যে ব্যাখ্যাটা আমরা দেখেছি, ওই সেম ব্যাখ্যাটা কিন্তু আমরা এখানে স্পষ্ট স্তবক 1 দেখতে পাচ্ছি। তোমরা সুন্দর করে স্তবক 1 সাথে কপোতক্ষ নদ কবিতার যে কপোতাক্ষ নদীর কাছে, নিজের মাতৃভূমির কাছে ফিরে যাওয়ার যে ইচ্ছা, এটা যেমন ফুটে উঠছে, মাতৃভূমির বিভিন্ন প্রাকৃতিক শব্দ তাকে অনেক বেশি বিমোহিত করতো, সেই জিনিসগুলো এখানে ফুটে উঠেছে, প্রাকৃতিক বর্ণনা এখানে ফুটে উঠেছে, এটা তোমরা লিখতে পারবা। ঘ নম্বর স্তবক 2 যেন কপোতক্ষ নদ কবিতার মূল চেতনাকে ধারণ করছে। মিছামণি মুক্তা হেম স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাহি আর, সুধাকারে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা, স্বদেশের শুভ সমাচার। ইয়েস, এখানে এই যে তৃষ্ণা দূর করার কথা বলছে, সুধা বা তৃষা এবং ক্ষুধা, তৃষ্ণা এবং ক্ষুধার কথা বলছে, স্বদেশের প্রিয় প্রেমের কথা বলছে। তোমরা এটা লিখতে পারবা খুব সুন্দর করে, আমার ধারণা তোমরা লিখে আসতে পারবা যে এখানে এই কবিতায় যে জিনিসগুলো, প্রথমে কি করবা, উদ্দীপকে যেটা আছে এটাকে ভেঙে ছোট ছোট করে লিখবা। এরপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে কবিতার সাথে এটা তুলনা করে আলোচনা করে লিখবে এবং মিলায় দেখাই দিবা যে উদ্দীপকে এটা ছিল, কবিতা এটা ছিল, উদ্দীপকে এইভাবে বলছে, কবিতা এইভাবে বলছে। এভাবে লিখে দিলে ইনশাআল্লাহ 1 2 2 3 এটা হচ্ছে ওয়ার্স্ট কেস মানে হচ্ছে যেটা তুমি একদম না পাবা, মিনিমাম পাবাই, ঠিক আছে। ওয়ার্স্ট কেস তুমি এটা পাবা, মানে এটাতে 1 দিবে, এটাতে 2 দিবে, এটাতে 2 দিবে, এটাতে 3 দিবে, তার মানে 8 পাবে তুমি। ইউজুয়ালি কিন্তু সৃজনশীল এটাই দেয় টিচারটা, 1 2 2 3
তার মানে 3 একে 2 একে 3, 3 2 5, 5 3 8। এটা হচ্ছে তুমি যদি এভাবে আমি যেভাবে বললাম তাহলে লিখলে মিনিমাম এটা পাবা। যদি কপাল ভালো থাকে এবং তোমার লেখাটা যদি সুন্দর হয় তাহলে তুমি 1 2 3 3 এটা পেতে পারো। এখানে 4 দেয় না সচরাচর, এটা টিচারের মনের উপর নির্ভর করে, এটা দেয় না। তো এখানে তুমি এরকম লিখলে তুমি পাবে 9। ঠিক আছে। আর যদি তোমার মুড ভালো থাকে টিচারের, বা টিচার যদি তোমার পড়াটা পড়ে অভিভূত হয়ে যান, সেক্ষেত্রে তোমার এখানে তিনি 4 দিতে পারেন, বাট আমি ওটা ধরছি না। তুমি ওয়ার্স্ট কেস আমি যেভাবে বললাম এভাবে লিখলে এখানে পাবে 8। যদি ভালো লিখো তুমি 9 পর্যন্ত ইজিলি পেতে পারো, খুব মানে কোনো এফোর্ট ছাড়াই তুমি এটা পেতে পারো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে দেখো, এখানে আরো অনেকগুলো কবিতা আছে, এগুলো সবগুলো আমরা সলভ করব না, আমরা একটু দেখে নেই। কপোতক্ষ কবিতার অষ্টকের মিল বিন্যাস, এই যে মিল বিন্যাস আমরা একটু আগে পড়ছি, 1 2 1 2 1 2 2 1, মানে ক খ ক খ ক খ খ ক, আমরা একটু আগে পড়ছি, কিন্তু ওইটা তোমাদের এখানে লিখতে হবে। জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, এটা আমি একটু আগে দেখাইছি। উদ্দীপক 1 কপোতক্ষ নদ কবিতার কোন দিকটি, একই ধরনের প্যাটার্ন। উদ্দীপক 2 কপোতক্ষ নদ কবিতার কবির মনোভাবে একই সূত্রে গাথা, একই ধরনের প্রশ্ন। লাস্ট প্রশ্ন যেটা পড়ছি একই ধরনের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, জাস্ট মিলাবা উত্তর করবা, মিলাবা উত্তর করবা। তার মানে দেখছো আমরা যে বলছিলাম আজকের পরীক্ষায়, আজকে আমরা এমনভাবে কবিতাটা পড়বো যেন পরীক্ষার সকল প্রশ্ন আমার মাথায় উত্তর থাকে। আমাদের কিন্তু ওইভাবে আমরা আগাচ্ছি এবং আমাদের পড়া কিন্তু হয়ে গেছে। সনেটের বাংলা প্রতিশব্দ কি, এটা তোমরা চতুর্দশপদী কবিতা লিখতে পারবা। এই যে দুগ্ধ স্রোতরূপী, এটা তুমি অলরেডি আমি বুঝাই ফেলছি, এটাও তোমরা পারবা। উদ্দীপক 2 কপোতক্ষ নদ কি বলছে, হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15 16, একদিন শেষে ফিরিবার দেশে বড়ই, এই যে দেশে ফিরবার বাসনা, সো এটার সাথে প্রথম উদ্দীপক একটু আগে যেটা পড়ছে সেটার মিল আছে। এটা হচ্ছে 2 বিঘা জমি, আমি ক্লাস 8-এ পড়াই তো, ক্লাস 8-এ 2 বিঘা জমি থেকে আসছে এটা বাংলার। তার উদ্দীপক 2 কপোতক্ষ নদের, ইয়াস কপোতক্ষ নদের, সেটা হচ্ছে গ্রামের বর্ণনা, দেশে ফেরার ইচ্ছা, এটাই কিন্তু এখানে ফুটে উঠছে। উদ্দীপক 1 কপোতক্ষ নদ কবিতার মূলভাবে নামান্তর, হ্যাঁ এই যে মূলভাবে এখানে আছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, দেশমাতৃকাকে সুন্দর করে ফুটায় তোলা, একই ধরনের জিনিস এখানে বারবার আসছে। তো আমরা এবার চলে যাব আমাদের এমসিকিউতে। এখানে আরেকটা সিকিউ ছিল, এটা আমরা পারবো। অমর কীর্তির নাম, এটা আমরা লিখতে পারবো। মেঘনাদ বধ কাব্য, স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দেখছো একই ধরনের প্রশ্ন বারবার আসছে। সো এই প্রশ্নগুলো তোমাদের বারবার পড়লে, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, সুতরাং এগুলা তোমরা এখন অ্যান্সার করতে পারবে। আমাদের কিন্তু কপোতক্ষ নদ থেকে আসার মতো সৃজনশীলের প্যাটার্ন বোঝা শেষ। আমরা এখন ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষা 10 মার্ক কনফার্ম। আসলে দেখি কিছু এমসিকিউ সলভ করে যাই, যেগুলো পরীক্ষা আসে, যেগুলো পরীক্ষা আসে কবিতা থেকে, সেগুলো একটু দেখি। মনে রাখবা কপোতাক্ষ নদের প্রশ্নগুলো সবগুলো টেকনিক্যাল কোশ্চেন, মানে যেগুলো তুমি কবি পরিচিতি থেকে তোমার উত্তর করতে হবে, পাঠ পরিচিতি থেকে উত্তর করতে হবে, কবিতার ধরন থেকে উত্তর করতে হবে। একদম সরাসরি কবি থেকে এত কবিতার ভিতর থেকে প্রশ্ন দেয় না, দেয় হচ্ছে কবিতার গঠন নিয়ে, আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে অমর কীর্তির নাম কোনটি, অমর কীর্তির নাম আমরা একটু আগে পড়ছি, তার হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে প্রথম সফল মহাকাব্য যেটা অমর কীর্তি হিসেবে টিকে আছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য কোনটি, একই প্রশ্ন, দেখছো এই ধরনের প্রশ্ন বারবার আসতে দেখা যায়। মেঘনাদ বধ কাব্য হচ্ছে প্রথম সার্থক মহাকাব্য। সার্থক মহাকাব্য এটা তুমি সিকিউতে ক নাম্বারও পেতে পারো, এটা তুমি সিকিউতে ক নাম্বারও পেতে পারো। এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এটা তোমার বাংলার প্রথম ও সার্থক মহাকাব্য। আচ্ছা, বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি, অমিতাক্ষর। অমিত্রাক্ষর এটা আমরা দেখেছি, এটা আমি তোমাদেরকে বলেছিলাম, এটা এসেছে বরিশাল বোর্ডে, বরিশাল বোর্ডে প্রশ্নটা এসেছিল। অমিতাক্ষর এইটা গদ্য ছন্দ না, স্বরবৃত্ত না, মাত্রাবৃত্ত না, এটা হচ্ছে এই ছন্দটা মনে রাখতে হবে। ছন্দটা দেখলেই তোমাদের মনে পড়বে, দেখলেই তোমাদের মনে পড়বে। অমিতাক্ষর, অমিত্রাক্ষর। একেই কি বলে সভ্যতা, আমরা একটু আগে বলেছিলাম একেই কি বলে সভ্যতা, এই লেখাটা দিয়ে বলতে পারে, অথবা তোমার উল্টাটাও বলতে পারে যে প্রহসনমূলক লেখা কোনটি। সো এটা কোন ধরনের রচনা, এটা হচ্ছে প্রহসনমূলক রচনা। এটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, এটার সাথে এই প্রশ্নটা ঘুরায় দিতে পারে, কোন নিচের কোনটি প্রহসনমূলক রচনা, লিখে অপশনটা দিতে পারে, অথবা এটা দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের রচনা। সো এটা আমরা জেনে গেলাম একেই কি বলে সভ্যতা, আমি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম, দেখেছো আমি যেখান থেকে দাগিয়েছি ওই অংশগুলো থেকেই প্রশ্ন পাবা তুমি বোর্ডে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালাইসিস করে খুঁজে বের করা, প্রহসনমূলক হবে। আচ্ছা, কপোতক্ষ নদ কবিতার সতত হে নদ তুমি পরমোর মনে, এই পংক্তিটির মধ্যে কোন ভাবটি ফুটে উঠেছে, পরমোর মনে, স্মৃতি, মনে মানে হচ্ছে স্মৃতিতে আসা, তার মানে এখানে আমরা স্বদেশ প্রেম হবে না, স্বদেশ প্রেম কিন্তু না, মোর মনে পড়া মানে হচ্ছে স্মৃতি কাতরতা। সো এটা তোমরা ভুলেও স্বদেশ প্রেম দাগাবা না,
কুমিল্লা বোর্ডে এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, কারণ ওরা একটু জটিল প্রশ্ন করে। আমি যদিও যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ডের একটু কঠিন প্রশ্ন করে, তো তুলনামূলক কঠিন। আমি বলতেছি না যে ওরা কঠিন করে, বাট তুমি অন্য বোর্ডের সাথে একটু তুলনা করলে আমি স্টুডেন্ট হিসেবে মনে করি একটু কঠিন লাগে, ঠিক আছে? সো এটা হবে হচ্ছে স্মৃতিকাতরতা। স্মৃতিকাতরতা হবে এটার প্রথম উত্তর। তারপর দেখো এই যে বিভিন্ন কবিতার লাইন দিয়ে বলে কোন ভাবের সাথে মিল আছে, কোন ভাবের সাথে মিল আছে দেখাও। তো নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই, নয়ন সম্মুখে তুমি নাই, ভ্রান্তির কথা এখানে আসছে হয়তো। নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, উদ্দীপকের ভাবটি কোথায় ফুলে উঠেছে? নয়নের সামনে তুমি নাই, কিন্তু নয়নের মাঝখানে তুমি ঠাই নিছো। দেখি তো মিলাতে পারি কিনা। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, দুগ্ধ স্রোতরূপে হবে না, কিন্তু স্নেহের তৃষ্ণা, এটাও হবে না। শততেহে নদে তুমি পরমর মনে, এটা হতে পারে, এটাও হতে পারে। তো উত্তর হবে হচ্ছে শততেহে নদ তুমি পরমোর মনে। সো নয়নের মাঝখানে তুমি নিয়েছো যে ঠাই, তার মানে তুমি এটা আমার মনে পড়তেছে, স্মৃতির সাথে এটা কানেক্টেড, মনে পড়ার সাথে এটা কানেক্টেড, সেটা তোমরা দিতে পারো। এখানে এটাও আমার মনে হচ্ছিল জুড়াই এ কান ভ্রান্তির ছলনে, বাট এখানে তো কান জুড়ানোর কিছু নাই, সো এটা মোটামুটি হবে না। সো শতত হে নদ তুমি পরমোর মনে, এই লাইনটার সাথে তুমি মিলাতে পারো। অবসাদে ঘুম নেমে এলে, ঘুম নেমে আনার কথা বলা হয়েছে, নিদ্রার কথা এখানে আছে। আবার দেখেছি ঝিকিমিকি সেই সবরি তিতাস, কোন অংশের সাথে মিল আছে? বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে, এটা হবে না, যেহেতু ঘুম নেমে আসার কথা বলছে। সো অবসাদে মনে হচ্ছে যখন একা থাকে মানুষ, হ্যাঁ, বা তার একটা আলাদা সময়। সো বিরলের সাথে এটা মিল আছে, সো আমরা লিখতে পারি সতত তোমার কথা ভাবি এ বিরলে। সো এটার সাথে মিল আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার কি হবে দেখা, এখানে ঝিকিমিকি তিতাসের কথা বলছে, এখানে আবার হবে দেখার সাথে কোনো সম্পর্ক নাই, সঙ্গীতে নাম নেওয়ার কথাও নাই, এটাও এগুলো ভুল আছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বিরলে। চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এটা হচ্ছে লাস্টের 6-এ, আর এটা হচ্ছে প্রথম 8-এ। সো এটা হচ্ছে ভাবের প্রবর্তনা, ঠিক আছে? ভাবের প্রবর্তনা, এটা আমরা অনেকবার আমি তোমাদেরকে দেখিয়েছি, এখান থেকে বহু নির্বাচনে আসছে। ওকে, সনেটের ষষ্ঠকে কি থাকে? ভাবের পরিণতি, একটু আগে দেখিয়েছি, এটা হচ্ছে ভাবের পরিণতি। এটা কিন্তু তোমাদের বারবার আমি দেখাই দিচ্ছি এবং বারবার তোমাদের বলতেছি, এটা কতেও পাবা, এমসিকিউতে পাবা, কতেও পাবা, এমসিকিউতে পাবা, মিস করা যাবে না। কপোতক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি? কপোতক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কি? অষ্টকের মিল বিন্যাস হচ্ছে 1-2-1-2-1-2-2-1। তার মানে এটা হচ্ছে 1-2, এটা হবে না, 1-2-1-2-1, এটা ভুল, এটা 1-2-2-1 হবে না, 1-2-1-2-1-2-2-1। সো এটা মনে হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ইয়াস, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1-2-1-2-1-2-2-1, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে ষষ্ঠকের ছন্দমিল হচ্ছে 3-4-3-4-3-4, তার মানে গ ঘ গ ঘ গ ঘ, তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, গ ঘ গ ঘ গ ঘ, 3-4-3-4-3-4। সো আমরা এখন ছন্দটা দেখছি, দেখো এটা অনেকগুলো বোর্ডে আসছে, এর আগেরটা অনেকগুলো বোর্ডে আসছে। ছন্দের মিল ভাইয়া 100-100 একদম পানি দিয়ে খেয়ে ফেলো, মানে মনে রাখতে হবে একদম 100%। কপোতক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতায় আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? অত্যুজ্জ্বল দেশপ্রেম, শৈশব স্মৃতি, নদীর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মমতা। সেখানে হবে হচ্ছে অত্যুজ্জ্বল দেশপ্রেম, শৈশব স্মৃতি, নদীর প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি মমতা। স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি ফুটে তুলেছে? এটা হচ্ছে তোমার যে দেশপ্রেমটা, যে ভালোবাসাটা, এটা তোমার ফুটে উঠেছে, শৈশব স্মৃতি এখানে ফুটে উঠে নাই। নদীর প্রতি ভালোবাসা এটা বা প্রকৃতির, এই দুইটাও তোমার কাছাকাছি মনে হতে পারে, বাট দেশপ্রেমটা সব কিছুকে কভার করে, এই জন্য এটাকে আমরা অত্যুজ্জ্বল দেশপ্রেমটাকে এখানে অ্যাকসেপ্ট করছি। আর কি হে হবে দেখা, এখানে কি প্রকাশ পেয়েছে? সংশয় মানে চিন্তা, দুশ্চিন্তা, আমার কি আর দেখা হবে কিনা, এটা হচ্ছে সংশয় হবে, ঠিক আছে? এটাও দেখো অনেকগুলো বোর্ডে আসছে, এখান থেকে প্রশ্ন আসে। কপোতক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে তুলনা করেছেন? নদীকে করেছেন প্রজা, সাগরকে করেছেন রাজা, এবং তিনি বলেছেন নদী সাগরকে কর দেয়, যে করটা হচ্ছে পানি, বাড়ি, ঠিক আছে? সেটা হচ্ছে রাজা। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন? নিরবধি বয়ে চলতে মিনতি করেছেন না, বঙ্গযোজনের কানে গান গাইতে বলেছেন, প্রজারূপে রাজাকে কর দিতে বলেছেন, প্রেম ভাবে তাকে স্মরণ করতে বলেছেন। এটা হচ্ছে প্রেম ভাবে তাকে স্মরণ করতে বলেছেন, যে তিনি গান তার নিজের বঙ্গসঙ্গীতে তার দেশকে নিয়ে লিখে যাচ্ছেন, এটাকেই বারবার স্মরণ করতে বলেছেন। আচ্ছা,
কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপ কল্পনা করেছেন? একটু আগে পড়লাম, সাগরকে রাজা রূপে কল্পনা করেছেন এবং নদীকে প্রজা রূপে কল্পনা করেছেন। প্রেক্ষাপটে কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহ ভরে বেঁধেছেন? মায়ের স্নেহ ভরে, তাকে হচ্ছে মায়ের, যেহেতু মাতৃদুগ্ধের সাথে তুলনা করছেন, সেটা হচ্ছে মায়ের সাথে তোমাদেরকে তুলনা করতে হবে এবং মায়ের স্নেহ ভরে, স্নেহ ডোরে তাকে বেঁধেছেন। ঠিক আছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, একটা গানের লাইন। ঠিক আছে। উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে? সেই যে এই লাইনটা দিয়ে তোমাদের বলতে পারে, যেহেতু আমরা অলরেডি কপোতাক্ষ নদ পড়ে আসছি, এই জন্য আমরা জানি যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাট তোমাদের যদি র্যান্ডমলি পরীক্ষার প্রশ্নের মধ্যে দেয়, তোমাদের একটু চিন্তা করতে হবে। তখন মনে রাখবা মাইকেল মধুসূদন দত্তই মূলত সবসময় আফসোস করে করে লিখছে। যেমন বঙ্গভূমির প্রতি, আমি ক্লাস 8-এ কবিতাটা পড়াইছি, এ মিনতি করি পদে। ঠিক আছে। সো এটা লাইন দিয়ে শুরু হয়, মিনতি দিয়েই শুরু করে। এখানেও কিন্তু সে মিনতি দিছে। সো এটা মাইকেল মধুসূদন দত্ত, নান আদার দেন মাইকেল মধুসূদন দত্ত। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, পঙ্ক্তিটির সাথে কপোতাক্ষ নদ কবিতার সেটা হচ্ছে স্মৃতিকাতরতায়। পাঠশালা পলায়ন, আগে স্কুল পাড়াতাম, এটা একটা তোমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে। তো আমরা কয়টা এমসিকিউ পড়লাম? 10টা, 20টা, সরি। সো আমরা সিকিউ পড়লাম। আমরা দেখব কপোতাক্ষ নদ কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ পড়লে তোমার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা সেই 20টি এমসিকিউ কিন্তু দেখেছি। সো এবারে আমরা চলে যাব আমাদের আজকের পরবর্তী টপিকটাতে। আমরা 20টি এমসিকিউ দেখে ফেলেছি, আমরা এবার চলে যাব পরবর্তী টপিকটাতে, যে টপিকটা হচ্ছে তোমাদের পরবর্তী কবিতা। আমরা আজকের ক্লাসে এই অংশে দেখব বাংলা প্রথম পত্রের জীবন বিনিময় কবিতাটি। জীবন বিনিময় কবিতাটি এক ক্লাসে যদি শেষ করতে চাও, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই কবিতা থেকে আসার মতো যত প্রশ্ন আছে এবং যে লাইনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই লাইনগুলো কিন্তু আজকে আমরা দাগিয়ে দিব এবং পুরো ক্লাস থাকলে ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার অনেকগুলো মার্কস তুমি নিশ্চিত করতে পারবে। চলো শুরু করা যাক। সো জীবন বিনিময় কবিতার অনেকগুলো অংশ আছে। সো জীবন বিনিময় কবিতাটা আমাদের মূলত আমরা যদি একটু ভাগ ভাগ করে বোঝার চেষ্টা করি, অসুস্থ সন্তানের জন্য পিতার যে দুশ্চিন্তা। ঠিক আছে। এখানে হচ্ছে আমরা দেখেছি দুইজন মানুষ সম্পর্কে এখানে বলা আছে, একজন সুলতান বা বাদশাহ, তিনি হচ্ছে বাবর, এবং তার সন্তানকে নিয়ে মোটামুটি এটা লেখা হয়েছে এবং তার সন্তানের কল্যাণ কামনায় তিনি আসলে কি করতে পারেন, পিতা যে কি পরিমাণে ভালোবাসা তার সন্তানের প্রতি আছে, সেই অংশ থেকে প্রশ্ন আসবে। সো এখানে কিন্তু অসুস্থ সন্তানের জন্য পিতার যে দুশ্চিন্তার অংশ থেকে প্রশ্ন আসতে পারে এবং সন্তানের প্রতি ভালোবাসা, একই ধরনের লাইন, এবং সন্তানের প্রতি পিতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্বরূপ থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসতে পারে। তার মানে এই কবিতাটা থেকে কিন্তু অনেকগুলো ভাগ আছে, যে ভাগগুলো গুরুত্বপূর্ণ, যে ভাগগুলো থেকে বারবার পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যারা 9-এ পড়ো, 10-এ পড়ো, এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আজকে জীবন বিনিময় কবিতাটা ক্লিয়ার করে দিই। সো প্রথমে আমাদের কবি পরিচিতিটা আমরা একটু দেখব। জীবন বিনিময় কবিতাটা লিখেছেন এমন একজন কবি যিনি মূলত ইসলাম ধর্মের বা এই ধর্মীয় বিভিন্ন লেখালেখিতে তিনি অনেক বেশি ওস্তাদ ছিলেন। আমরা দেখব গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। এটা ইম্পর্টেন্ট, জন্মসালটা ইম্পর্টেন্ট। তিনি 1918 সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এটাও তুমি এমসিকিউর জন্য মনে রাখতে পারো। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যে প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিলেন। তার মানে তিনি এখানে অনেক বেশি কাজ করেছেন। কাব্যচর্চার ক্ষেত্রে তিনি ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। তার প্রকাশিত কাব্যগুলোর নাম একটু মনে রাখবা। তার মধ্যে রক্তরাগ এবং খসরোজ, এই তথ্যগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। বুলবুলিস্তান থেকে, যেহেতু আমাদের এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে, বুলবুলিস্তানের নামটা, এবং উপন্যাসের নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। জীবনের মধ্যে আছে বিশ্বনবী, মরুদুলাল, এবং অনুবাদের মধ্যে অনেকগুলো নাম আছে। এখন এই নামগুলো তোমাদের মোটামুটি কয়েকটা নাম আমি যেগুলো দাগিয়ে দিয়েছি, এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। সুতরাং এই নামগুলো তোমাদের এক কথায় মনে রাখতে হবে, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো।
চলো আমরা শুরু করে দিই। সো এবার তোমাদেরকে একটু প্রেক্ষাপট দিই। এই যে কবিতাটা আজকে আমরা পড়তেছি, জীবন বিনিময়, যিনি হচ্ছে গোলাম মোস্তফা লিখেছেন, এবং এখানে মূলত একজন পিতা হচ্ছেন একজন বাদশাহ, ঠিক আছে? পিতা হচ্ছে আমার বাবর, যিনি মোগল ওই সাম্রাজ্যের একজন বাদশাহ। এই যে বাদশাহ বাবর, এটা আমাদের একটা চরিত্র, এটা হচ্ছে পিতা। আর সন্তান হলো তার সন্তান হচ্ছে হুমায়ুন। ঠিক আছে? সো পিতা এবং সন্তান, এই সন্তানের একটা প্রেক্ষাপটে লেখা। সো কবিতাটার লাইনটা, ভাবমূর্তিটা হচ্ছে এই পিতা বাবর তিনি অনেক বেশি করুণ আর্তনাদ করছেন তার সন্তান হুমায়ুনের জন্য, কারণ তার সন্তান হুমায়ুন তিনি অসুস্থ এবং রোগ তাকে ছাড়ছে না এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এবং এই যে সন্তান হুমায়ুন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এই মৃত্যুর কোল থেকে তাকে ফিরিয়ে আনার জন্য বাবরের প্রচেষ্টা, বাদশাহ বাবর, মোগল সাম্রাজ্যের যে বাবর বাদশাহ সুলতান, তার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমরা দেখব এবং তার চেষ্টার প্রেক্ষিতে কিভাবে হুমায়ুন কি আদৌ ফিরে আসে কিনা সেটাই আমরা আমাদের এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং বোঝার চেষ্টা করব আমরা। চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতাটা। আমরা এই জায়গাগুলোতে লাইনের অর্থ লাইন বাই লাইন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব জীবন বিনিময়ের, এবং দাগিয়ে দিব কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। কাঁদিয়া ফিরিয়েছে মানে হচ্ছে তার চিন্তায়, তার সন্তান হারানোর চিন্তায় সে কন্টিনিউয়াসলি কাঁদছে। কে কাঁদছে? বাদশাহ বাবর। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, এমসিকিউতে রাখতে পারে। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার। নিদ মানে হচ্ছে ঘুম, তার চোখে ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তার সন্তান অসুস্থ হয়ে আছে এবং তার চোখে ঘুম আসছে না। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। তার যে সন্তান হুমায়ুন তিনি আর বাঁচতে মনে হয় এবার আর বাঁচবে না, তাকে আর বাঁচানো যাবে না। সো আমাদের কিন্তু আরেকটা এমসিকিউ হলো যে সন্তান, বাদশাহ বাবরের সন্তান কে? হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন হচ্ছে তার সন্তান। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। চারিধারে মানে চারিপাশে, ঘনায় আসছে মানে এগিয়ে আসছে। তার মানে একজন মানুষ যখন অনেক অসুস্থ হয়ে পড়ে তখন আমরা বলি না যে মৃত্যু ঘনায় চলে আসছে, ও আর বেশি দিন বাঁচবে না। সো এটাই মূলত তিনি বলছে যে চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার। মৃত্যুকে তারা অন্ধকারের সাথে সবসময় তুলনা করে। দেখবা অন্ধকার ঘনায় আসতেছে, তার মানে মৃত্যু অবধারিত, কারণ চোখ বুঝে ফেলি আমরা, আমাদের চারিপাশ অন্ধকার হয়ে আসে মৃত্যুর সময়। তো এটাই এই তিনটা লাইনে বোঝানো হয়েছে যে বাদশাহ বাবর তিনি কেঁদে কেঁদে ফিরছেন, তার চোখে কোনো ঘুম নাই, কারণ তিনি অনেক চিন্তিত, এবং পুত্র তার যে সন্তান সে অনেক বেশি মৃত্যুর সম্মুখীন, এবার মনে হয় তাকে আর বাঁচানো যাবে না, এজন্য তিনি অনেক বেশি কান্নাকাটি করছেন। এবার যেহেতু তার সন্তান অসুস্থ এবং তিনি পুরো মুঘল সাম্রাজ্যের বাদশা, তার ক্ষমতা অনেক বেশি, তিনি কি করলেন? রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, হেকিম মানে হচ্ছে তিনি ডাক্তার ডাকাচ্ছেন, হ্যাঁ, ডাক্তার বা যারা হচ্ছে ডাক্তারি বিদ্যায় পারদর্শী। এই হেকিম মানে হচ্ছে যারা, মনে করো আমি ডাক্তার এখানে লিখতেছি, বাট আধুনিক শব্দে এখানে ডাক্তার না হবে না, এটা মূলত হবে যারা এই বিদ্যায় পারদর্শী, ডাক্তারি বিদ্যায় যারা পারদর্শী তাদেরকে, তখন তো খুব ডক্টর ডিগ্রি ছিল না, বাট এটা মনে করতো যে তারা পারদর্শী, এই সকল বিভিন্নভাবে চিকিৎসা বিদ্যায় যারা পারদর্শী ছিলেন। ঠিক আছে, ডাক্তার তুমি বলতে পারো, অথবা তুমি এটাকে এভাবে না বলে তিনি বলতে পারো যে চিকিৎসা বিদ্যায় যারা পারদর্শী, ঠিক আছে, চিকিৎসক তুমি লিখতে পারো। আচ্ছা, এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। সো এবার বলতেছেন যে রাজ্যের সব বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী। সো রাজ্যের যত বিজ্ঞ হেকিম,
হেকিম মানে হচ্ছে যারা চিকিৎসক, যারা বিজ্ঞ আছে, যারা কবিরাজ বিদ্যা যারা করে বা দরবেশ যারা, অনেক সুফি লোক যারা আছে তাদেরকে ডেকে আনা হয়েছে এবং সবাই এসেছে সবাই দিচ্ছে, বসে বসে সবাই ব্যবস্থা দিচ্ছে। ব্যবস্থা দিচ্ছে মানে হচ্ছে তোমারও যে ব্যবস্থা মানে হচ্ছে কী কী করণীয় এখন, হ্যাঁ, মানে তারা এখন ডাক্তার বা যাদেরকে ডেকে আনছে তারাই বলতেছে যে এটা করেন ওইটা করেন, হ্যাঁ, তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেছে, যে চিকিৎসা কীভাবে করতে হবে। সবিশেষ মানে হচ্ছে বিশেষের চেয়েও মানে অনেক বিশেষ। বিশেষ মানে কি, যে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অনেক আরও বেশি গুরুত্বপূর্ণ, মানে বিশেষের থেকেও আরও বেশি বিশেষ, মানে বিশেষ যেই পরিমাণ গুরুত্ব দেয় তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে তারা বিভিন্ন প্রেসক্রিপশন, বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন কাজ তারা করতে বলছেন। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ। সেবা যত্ন মানে সুলতানের যে সন্তান হুমায়ুনের যে সেবা যত্ন বা যে চিকিৎসা করা দরকার, যে চিকিৎসা করা দরকার, সে চিকিৎসার নিয়ম কানুনের কোনো ত্রুটি বা কোনো ভুল তারা করছে না বা কোনো কমতি তারা রাখছে না, এবং এক লেশ মানে হচ্ছে বিন্দু মাত্র কমতি তারা রাখছে না কোনো চিকিৎসা করতে। তার মানে যেহেতু আমাদের সুলতানের সন্তান, আমাদের বাদশার সন্তান অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বাঁচাতেই হবে এবং বাচ্চা কেঁদে মরছেন, এ কারণে কেউ লেশ মাত্র মানে বিন্দু মাত্র বা সামান্যতম ত্রুটিও তারা করছে না, তারা একদম 100% এফোর্ট দিচ্ছে। পরে কি হলো, তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাকো হায়। হটিতেছে নাকো মানে হচ্ছে না, হ্যাঁ, এটা একটু সুন্দর করে বলছে যে হটিতেছে না মানে যাচ্ছে না, কমছে না। ঠিক আছে, যাচ্ছে না বা কমছে না, তবু তার সেই দুরন্ত রোগ, যে রোগটা অনেক বেশি বাড়ছে এবং খুব বেশি ফ্ল্যাকচুয়েট করছে, এরকম একটা রোগ। সো যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়। দুর্ভোগ মানে হচ্ছে তার কষ্ট, তার ভোগ, আমরা ইংরেজিতে বলবো স্ট্রাগল। ঠিক আছে, সো আমরা এখানে কি বলছি যে যতই তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যতই দরবেশ ডাকুক না কেন, যতই কবিরাজ ডাকুক না কেন, তার এই রোগটা যাচ্ছিল না, এবং না যেতে থাকলে তার দুর্ভোগটা বা তার অবস্থাটা আরও বেশি সংকটাপন্ন হচ্ছিল। সংকটাপন্ন মানে হচ্ছে খারাপ হচ্ছিল, অনেক বেশি খারাপ হচ্ছিল, আরও বেশি। ঠিক আছে, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। জীবন প্রদীপ মানে হচ্ছে জীবনের যে আমাদের যে আত্মা, ঠিক আছে, আমরা এটাকে জীবন প্রদীপ বলতে পারি। মানে আমাদের যে জীবনের যে আমরা আমাদের জীবনটাকে যদি বলি একটা প্রদীপের সাথে তুলনা করি, একটা মোমবাতির সাথে তুলনা করি, মোমবাতিটা নিভে যাচ্ছে, অর্থাৎ জীবনটা শেষ হয়ে যাচ্ছে। জীবন প্রদীপ নিভিয়ে আসিছে অস্ত রবির প্রায়। রবি মানে হচ্ছে সূর্য, আর অস্ত রবির প্রায় মানে হচ্ছে অস্তমিত সূর্যের মতো। মানে একটা সূর্য যখন অস্ত যায় মানে ডুবে যায়, অস্ত যাওয়া মানে হচ্ছে ডুবে যাওয়া। সূর্য যখন বিকালবেলা দেখবা বা সন্ধ্যার দিকে যখন ডুবে যায়, আলোটা অনেক কমে আসে, আস্তে আস্তে অনেক লাল আভা, লাল থাকে। যখন দুপুরে মাথার উপর থাকে দেখবা একদম রোদ্দুর, গনগনে রোদ্দুর। বা যখন ডুবে যায় তখন আলোটা অনেক কমে যায়, অত তেজ থাকে না, সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা, লাল একটা আভা থাকে, নিভে যাচ্ছে, আলোটা কমে যাচ্ছে। তো এটাই বলতেছে যে তার জীবনটা এরকম আস্তে আস্তে অস্তমিত বা ডুবে যাওয়া সূর্যের মতো প্রায় হয়ে গেছে রংটা। সুধালো, সুধালো মানে জিজ্ঞেস করলো, সুধালো মানে হচ্ছে জিজ্ঞেস করা। বলল সুধালো বাবর জিজ্ঞেস করলো ব্যগ্র কণ্ঠে। ব্যগ্র কণ্ঠে মানে হচ্ছে অনেক বেশি তোমার হচ্ছে জানতে চাওয়ার ইচ্ছা, আমি ব্যগ্র হয়ে আছি তোমার আশায়, বা অনেক বেশি উৎসুক, তুমি যদি বলতে পারো। উৎসুক হচ্ছে কারেক্ট ওয়ার্ড। তুমি অনেক বেশি উৎসুক, মানে জানতে চাওয়ার ইচ্ছা তোমার মধ্যে কাজ করছে, তুমি অনেক বেশি তোমার আগ্রহ কাজ করছে। সেই ব্যগ্র কণ্ঠে ভিষক বৃন্দে বা চিকিৎসকদেরকে যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলো বাবর অনেক ব্যগ্র কণ্ঠে, উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো ওই চিকিৎসকদের কাছে, এবং চিকিৎসকদেরকে ডেকে তিনি জিজ্ঞাসা করলে, বলো আজি সত্যি করিয়া, তোমরা আমাকে সত্য করিয়া বলো, আমাকে তোমরা কোনো ফাঁকি দিও না, মানে আমার সন্তানের অবস্থাটা তোমরা ফাঁকি দিও না, তোমরা আমাকে আজকে সত্যি সত্যি বলো যে আমার ছেলের অবস্থা কি, আমার ছেলেটা কি বাঁচবে নাকি আমার ছেলেটা মারা যাবে। সো এখানে মূলত বাদশা বাবর তিনি ওই যারা কিনা অসুখের জন্য কাজ করছিল তাদেরকে ডেকে বলছে যে তোমরা আমাকে সত্যি সত্যি আজকে বলে দাও যে আমার ছেলের অবস্থা কি, সে কি বাঁচবে নাকি সে বাঁচবে না।
এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি, মানে এটা জিজ্ঞেস করছে যে আমার বাদশাহজাদা মানে হচ্ছে বাদশার যে সন্তান মানে শাহজাদা প্রিন্স, তাকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে এই যে রোগটা তার হয়েছে সেটাকে, এই বাদশাহজাদা মানে হচ্ছে তোমার হচ্ছে হুমায়ুন, মানে বলতেছে যে হুমায়ুনের কি মুক্তি মিলবে এই রোগ থেকে, এটা তোমরা আজকে আমাকে সত্যি বলে দাও, আমাকে আর ফাঁকি দিও না, আমাকে তোমার ভুল বলো না, আমাকে আর কোনো সন্দেহের মধ্যে রেখো না, সংশয়ের মধ্যে রেখো না, টেনশনে রেখো না। এই জন্য সে বলতে আমাকে ক্লিয়ারলি বলে দাও। তো যখন সে ক্লিয়ারলি বলছে তখন নত মস্তকে, নত মানে হচ্ছে নিচু, মানে মাথা নিচু করে রাখা, মস্তক আমরা জানি নত মস্তকে মাথা এরকম নিচু করে রাখা, নত মস্তকে রহিল সবাই, মাথা নিচু করে রইল সবাই, কহিল না কোনো কথা, কেউ কোনো কথা বলতেছে না, তার মানে ভালো না অবস্থা, মানে তাদের আর কিছু করার নাই। কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। মুখর হইয়া মানে হচ্ছে কথায় কথায় মুখরিত হয়ে যাওয়া না, অনেক বেশি নয়েজ আছে যেখানে, অনেক বেশি শব্দ আছে যেখানে। এই লাইনটা একটা রূপক অর্থ আছে, একটা ভাবার্থ আছে। ভাবার্থ হচ্ছে কি, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, তারা যে চুপ করে আছে, নীরবতা মানে তো চুপ করে আছে, কোনো শব্দ নেই। আবার মুখরিত মানে হচ্ছে শব্দ আছে। তাহলে ভাইয়া এখানে শব্দ আছে আবার শব্দ নেই, দুটো একবারে বলছে, তাহলে অর্থটা কি দাঁড়ালো? অর্থটা হচ্ছে অনেক সময় তুমি চুপ করে থাকলে ওই চুপ থাকাটাই অনেক কথা মনে হয় এবং সেটাই মনে হয় একদম প্রতিধ্বনিত হচ্ছে। যেমন ধরো ডাক্তারখানায় যদি যে আমরা বলি, আমরা না, মনে করো কেউ একজন গিয়ে বললো যে ডাক্তার আমার ও কি ভালো হবে, ও কি সুস্থ হবে? ডাক্তার চুপ করে আছে। চুপ করে থাকা মানে কি, তুমি বুঝে গেছো ও তোমাকে বলতেছে না সুস্থ হবে না। তখন তোমার মনে হয় তুমি চিৎকার করে কাঁদো, তুমি নিরিবিলি আছো, কিন্তু তোমার মধ্যে চিৎকার করে সবাই কান্নাকাটি করতেছে, সবাই তোমাকে বলতেছে না ওকে বাঁচানো যাবে না। সো এই যে চুপ করে থাকাটা, এটাও যে একটা মুখরিত শব্দের মতো তোমার কাছে আসতে পারে, সেটাই তিনি বলছে যে ওরা চুপ করে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে চারিপাশ যেন খুব মানে হৈহুল্লোর প্রফুল্ল মুখরিত হয়ে আছে এবং বলছে হুমায়ুনকে আর বাঁচানো যাবে না। সো মুখর হইয়া উঠিল তাদের নিষ্ঠুর কেন বলতেছে? নিষ্ঠুর বলল কারণ মৃত্যুর কথা বলছে, তাই মানে মৃত্যুর কথাই তো এখানে বোঝানো হচ্ছে। চুপ করে আছে মানে তো সে বুঝতেছে আর বাঁচবে না। শেলশেম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। সো শেলশেম মানে হচ্ছে অস্ত্র, হ্যাঁ, গোলা বারুদের যে অস্ত্র, সে অস্ত্রের কথা বলতেছে। সে বলতেছে যে এমন নীরবভাবেই তারা ছিল, বা তাদের নিষ্ঠুর নীরবতাটা আমার বুকে এসে বিঁধল, মনে হচ্ছে একদম গোলা বারুদের মতো আমার বুকে এসে বিঁধল, মানে হচ্ছে আঘাত করলো। হ্যাঁ, সো আঘাত করলো, আমাকে আঘাত করলো। সো এবং এই জন্য সে ব্যথা পেল তার মনে। বাবর বলছেন যারা চুপ করে আছেন এবং তাদের চুপ থাকাটাকে আমার মনে হলো যে চুপ থাকাটা একটা মুখরিত অবস্থায় আছে, অনেক বেশি শব্দ আমি শুনতে পাচ্ছি। তারা নিঃশব্দ আছে, বাট আমি অনেক শব্দ শুনতে পাচ্ছি এবং মনে হলো যে শেলশেম বা আমাদের গোলা বারুদের মতো একটা অস্ত্রর বারুদটা এসে লাগলো, আঘাত করলো আমার বুকে এবং আমি ব্যথা পেলাম। হেনকালে হায় জমদূত প্রায়, 2 বিঘা জমিতে পড়ছো না? হেনকালে মানে হচ্ছে ওই সময় বা উক্ত সময়। ওই সময় এক দরবেশ উঠি কহিল, একজন দরবেশ উঠে বলল। কে বলল? দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, মানে তোমার যে সব থেকে যে শ্রেষ্ঠ সম্পত্তি যেটা তোমার কাছে আছে বলে তুমি মনে করো, তুমি যদি এটা দান করতে পারো, ত্যাগ করতে পারো, তাহলে খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। তিনি বলতেছে একটা শর্ত দিলেন, একজন দরবেশ তিনি বললেন যে সুলতান তোমার যে সবচেয়ে প্রিয় জিনিসটা আছে, সেই প্রিয় জিনিসটাকে তুমি যদি ত্যাগ করতে পারো, তাহলে হয়তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি হয়তো খুশি হয়ে তোমার সন্তানের প্রাণটা বাঁচাতে পারে। সেখানে একটা অ্যাজাম্পশন এখানে করা হয়েছে, বা একটা সম্ভাবনার কথা এখানে দরবেশ বলেছেন। কে বলেছিল? দরবেশ বলেছিল যে তোমার সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, আল্লাহর কাছে তুমি তোমার প্রিয় জিনিসটাকে কোরবান করো, ঠিক আছে, তাহলে হয়তো তোমার সন্তান বা আপনার সন্তান, যেহেতু সুলতান আপনি করেই বলবে, আপনার সন্তানকে হয়তো আপনি বাঁচাতে পারবেন। দেখি এবার আমাদের বাবর কি বলেছেন।
শুনিয়া সে কথা, এই কথা শুনে কহিল বাবর, শঙ্কা নাহিক মনে। শঙ্কা মানে হচ্ছে আমার কোনো চিন্তা নাই, নাহিক মানে নাই, হ্যাঁ, শঙ্কা নাহিক মানি, আমার কোনো চিন্তা আমি মানছি না, আমার কোনো ভয় নাই এটাতে, মানে তিনি কোনো মৃত্যু ভয় পাচ্ছেন না। তিনি বলছেন তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। তিনি বলছে কোরবান করা মানে আমার যে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে, এটা করতে আমি এক পায়ে রাজি, মানে আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কোনো শঙ্কা নাই, শঙ্কিত না, আতঙ্কিত না, চিন্তিত না, আমি দিতে পারি, আমার কোরবানিটা আমি দিতে চাই। এতে যদি আমার সন্তান ফিরে আসে তাহলে সেই কোরবানি দিতে আমি পিছু পা হব না। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, আমার যে সবথেকে প্রিয় যেটা সেটা আমি জানি, কোন ধনটা আমার সবথেকে বেশি আমার প্রিয় সর্বশ্রেষ্ঠ সেটা আমি জানি, এবং এটা আমি কোরবানি দিতে রাজি আছি। এতেক বলিয়া, এতেক বলি মানে হচ্ছে এতখানি বা এতটুকু, হ্যাঁ এতটুকু বলিয়া, এতেক বলে মানে এইটুকু পর্যন্ত বলছে যে আমি, আমার কোনো শঙ্কা নাই, আমি দিতে পারি, আমার প্রাণ কোরবানি, আমি প্রাণ না, বলছে এটা আমি কোরবানি দিতে পারি এবং আমি জানি যে আমার প্রিয় বস্তু কোনটা। এতটুকু বলে সে আসন পাতলো। আসন পাতা হচ্ছে নিচে আমরা আসন পাতি না, বসার জন্য যে জায়গাটা, আসন পেতে নিরিবিলি গৃহতল মানে ঘরের মধ্যে, গৃহতল মানে ঘরে, তার বাসায়, তল মানে হচ্ছে ভূমিতে, হ্যাঁ মানে নিচে তিনি ফ্লোরে তিনি মনে করেন আসন পাচ্ছে, পেতে ওখানে বসছে। গভীর ধ্যানে, ধ্যানে মানে হচ্ছে ধ্যান করে, বসিল বাবর, বাবর তিনি ওখানে ধ্যান করতে বসলেন এবং বসে শান্ত অচঞ্চল, অচঞ্চল চঞ্চল মানে হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, বা চঞ্চল মানে অনেক বেশি উৎফুল্লিত, যেটা শান্ত না, মনে নাই তুমি অনেক চঞ্চল, তুমি দৌড়াদৌড়ি করতেছো অনেক, সেরকম তিনি কি করলেন, একটা আসন পাতলেন ঘরের মধ্যে এবং আসন পেতে তিনি ওখানে শান্তভাবে বসলেন। যখন তিনি অচঞ্চল মানে তিনি খুব নিরিবিলিভাবে শান্তভাবে বসলেন, অচঞ্চল মানেও শান্ত, শান্ত এবং অচঞ্চল একটার একটা সমার্থক শব্দ তুমি বলতে পারো। তো তিনি গভীর ধ্যানে বসলেন, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল, তার হাতগুলো তিনি আল্লাহর কাছে তিনি পাতলেন এবং পেতে তিনি তার চোখে, নয়ন মানে হচ্ছে চোখ, তার চোখে তিনি পানি আসলেন এবং কাঁদতেছেন, কেঁদে কেঁদে তিনি প্রাণ ভিক্ষা চাইছেন আল্লাহর কাছে। কহিল কাঁদিয়া, তিনি কেঁদে কেঁদে বললেন, হাত যেহেতু পেতেছেন, হে দয়াল খোদা, হে রহিম রহমান, তিনি আল্লাহকে ডাকতেছেন, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। এটা থেকে প্রশ্ন আসে যে আমারই আপন প্রাণ, তার সবথেকে প্রিয় বস্তু কী ছিলেন, সেটা হচ্ছে তার নিজের প্রাণ, এটা হচ্ছে তার প্রিয় সম্পদ। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান, তার মানে আমার প্রিয় হচ্ছে আমার নিজের প্রাণটা, তুমি আমার নিজের প্রাণটাকে নিয়ে নাও আল্লাহ, এবং এর বিনিময়ে তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও, বা আমার ছেলের প্রাণটাকে তুমি ফিরিয়ে দাও। এই যে ভালোবাসা, সম্প্রীতি, নিজের স্নেহ সন্তানের প্রতি, এই স্নেহটাই কিন্তু আমরা এই কবিতায় সব থেকে বেশি দেখতে পাই। স্তব্ধ নীরব গৃহতল, সব কিছু নিরিবিলি হয়ে গেছে। স্তব্ধ মানে হচ্ছে চুপচাপ, চুপচাপ হয়ে আছে, থমকে আছে। মুখে নাহি কারো বাণী, কেউ কোনো কথা বলছে না। গভীর রজনী, রজনী মানে হচ্ছে রাত, গভীর রজনী। সুপ্তি মগন, সুপ্তি মানে হচ্ছে ঘুমে মগ্ন, মগন মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে ঘুমে মগ্ন হয়ে আছে, বা ঘুম ঘুম ভাব তাদের মধ্যে আছে, এরকম মগ্ন হয়ে আছে। এরকম নিখিল, নিখিল বা বিশ্বরানী, পুরো পৃথিবীর কথা বলেছেন। নিখিল, বিশ্ব নিখিল মানে হচ্ছে পুরো পৃথিবী, সেখানে নিখিল বিশ্বরানী মানে হচ্ছে পুরো পৃথিবীর কথা বলছেন, যেটা অনেক বেশি ঘুমে মগ্ন হয়ে আছে গভীর রাতে। ওই সময়ে মনে হচ্ছে যেন আকাশে বাতাসে ধ্বনিতেছে, মানে শব্দ হচ্ছে গোপন কি কানাকানি, মানে এটা একটা রূপক প্যারা। এই প্যারাটাতে কী বলছে আমি তোমাকে বলি, এখানে বলতেছে যখন আল্লাহর কাছে চাইছে তখন মনে হচ্ছে যে পুরো পৃথিবী যখন গভীর রাতে ঘুমাচ্ছে, ঘুমে মগ্ন হয়ে আছে, ওই সময় যেন তার কাছে মনে হচ্ছে আশেপাশে কি জানি কানাকানি হচ্ছে, মানে তার সন্তানকে বাঁচানোর জন্য কানাকানি করতেছে, এরকম একটা ফেরেশতারা কানাকানি করতেছে বলতে পারো, বা প্রকৃতি কানাকানি করতেছে, যে কোনো কিছু তুমি এখানে বলতে পারো। সেখানে মূলত কবি এটাই বলতেছে যে যখন পুরা পৃথিবী ঘুমায় আছে, ঘুমে মগ্ন, ওই সময় মনে হচ্ছে যেন কানাকানি চলতেছে, কল্পনা করতেছে যে কানাকানি চলতেছে তার সন্তানকে বাঁচানোর জন্য। সহসা বাবর, বাবর সহসা মানে তখন, হঠাৎ বা তখন, হ্যাঁ হঠাৎ বাবর ফুকারি, ফুকারি মানে হচ্ছে চিৎকার দিয়ে উঠিল, চিৎকার, চিৎকার করিয়া উঠিল এবং বলল নাহি ভয়, নাহি ভয়। তার মানে ও কিছু সাইন পাইছে, ঠিক আছে, ও কিছু সিগনেচার মানে সাইন পেয়েছে যে না ওর সন্তান বেঁচে যাবে।
নাহি ভয় নাহি ভয়, তিনি কিছু সাইন পেয়েছেন। প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়, অর্থাৎ আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে বলে আমি বিশ্বাস করছি। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। ও বাঁচবে না নিশ্চয় মানে হচ্ছে কনফার্ম আর কি। এবং সে চিৎকার করে উঠেছে যে না ভয় নাই, ভয় নাই, আল্লাহ আমার দোয়া কবুল করছে বলে আমি মানি, মানে সে বিশ্বাস করতেছে যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, এরকম সাইন সে পেয়েছে এবং সে মনে করছে যে আমার বাচ্চাটা আর মরবে না। ঘুরিতে লাগিল খুশিতে, ঘুরতে লাগিল পুলকে, পুলকে মানে হচ্ছে আনন্দিত হয়ে, আমরা পুলকিত হই না, সেখানে হচ্ছে পুলকে মানে আনন্দে, আর পুলকিত মানে আনন্দিত। হ্যাঁ, শব্দগুলো একটু পার্থক্য মনে রাখতে হবে। ঘুরিতে লাগিল পুলকে বাবর, পুত্রের চারিপাশে, ছেলের চারপাশে সে ঘুরতে লাগলো আনন্দে। নিরাশ হৃদয়, নিরাশ মানে হচ্ছে যেখানে আশা নেই, আশা নেই এমন একটা হৃদয় তার ছিল এতক্ষণ পর্যন্ত। সে যেন আশার দৃপ্ত, আশার দৃপ্ত, দৃপ্ত মানে হচ্ছে শক্ত বা শক্তিশালী, শক্ত জয়োল্লাস বা শক্তিশালী জয়োল্লাসে তার প্রাণটা ভরে উঠলো। মানে যে প্রাণটাতে এতক্ষণ পর্যন্ত আশা ছিল না, ওই প্রাণটাতে সে এখন শক্ত জয়োল্লাস, জয় যোগ উল্লাস, জয়োল্লাস সে এখানে দেখতে পাচ্ছে। তিমির রাতের, তিমির মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার রাতের তোরণে, তোরণে, তোরণে মানে হচ্ছে দরজায়। সো তিনি এখন বলতেছে, যেহেতু সে এখন সুখবর পাইছে, সে বলতেছে যে যেহেতু সুখবরটা আসছে, অন্ধকার রাতের দরজা, অন্ধকার পার হয়ে গেছে, দরজায় এখন উষার পূর্বাভাস এসেছে। এই উষার পূর্বাভাস মানে হচ্ছে ভোরের আলো, উষা মানে হচ্ছে ভোর, ভোরের আলো, বা এটাকে তুমি ভাবার্থ বুঝতে গেলে আশার আলো, এটা বুঝতে হবে। বুঝতে পারছো? সো এখানে মূলত লেখক বলছেন যে আশার আলো বা ভোরের আলো, উষার পূর্বাভাস এখানে ফিরে এসেছে, তার মানে তার সন্তানটা বেঁচে যাচ্ছে। সেই দিন হতে, ওই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, তার মানে যখন তার সন্তান সুস্থ হবে, বাবরের আস্তে আস্তে রোগ আসা শুরু করলো। কেন রোগ আসা শুরু করলো? কারণ সে তো আল্লাহর কাছে বলছে যে আমার 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 জীবনটা তুমি নিয়ে নাও, প্রতিদানে তারটা দাও। দোয়া কবুল হয়ে গেছে, এখন আল্লাহ তাকে রোগ দিছে, তার ছেলেকে সুস্থ করে দিছে। হৃষ্টচিত্তে গ্রহণে করিলে করিল শয্যা সে মরণের। সো এখানে সে একটা এমন, মানে সে সুস্থ চিত্তে, মানে সে স্বাভাবিকভাবে, সে চিত্তে মানে হচ্ছে মনে, হ্যাঁ, বা মাথায়, সে এটাকে গ্রহণ করলে, সেটাকে সঠিকভাবে এটাকে গ্রহণ করলে, সাধারণভাবে তিনি এটাকে গ্রহণ করলে। এবং শয্যা, শয্যা মানে শুয়ে থাকা, মৃত্যু শয্যা, তার যে মরণের যে লাস্ট যে মৃত্যু শয্যাটা, সেটা সে গ্রহণ করলো। তার মানে সে তো আল্লাহকে বলছে এটা করতে, আল্লাহ এটাই করতেছে, সেই জন্য সেটাকে গ্রহণ করলেন। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল, ফের হুমায়ুন বেঁচে উঠল। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়, এই লাইনটা প্রশ্ন আসে সিকিউতে, ঠিক আছে? মরিল বাবর, না না ভুল কথা, সে তো মরে নাই। মৃত্যুকে তারে কয়, এটাকে কেউ মৃত্যু বলে না। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। অর্থাৎ এই লাইনটা থেকেও প্রশ্ন আসবে, মরিয়া বাবর অমর হয়েছে মানে কি? তখন তোমাকে পুরো কবিতাটা লিখতে হবে, পরিত কবিতার ভাবার্থটা লিখতে হবে এবং লিখে মিলাইতে হবে যে তার কোনো ক্ষয় নাই। কেন? কেন তার কোনো ক্ষয় নাই? কারণ সে তার পুত্রকে বাঁচিয়ে গেছে। সেখানে পিতা হিসেবে সে যে দৃষ্টান্ত দাঁড় করিয়ে গেছে, সেই দৃষ্টান্তের কারণে বাচ্চা বাবরকে সারা জীবন সবাই মনে রাখবে। এই কারণে তার কোনো ক্ষয় নাই। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়, এই লাইনটা থেকেও সিকিউ আসবে। লাস্টের 3 লাইন একদম ভাবার্থ তোমাদের মনে রাখতে হবে। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। মরণের পরাজয় কিভাবে হলো? তার ছেলেটা মরতে বসছিল, বাট তার ছেলেটা কিন্তু ফাইনালি মরে নাই। তার ছেলেটা যেহেতু ফাইনালি মরে নাই, না মরে সে মৃত্যুর পথে কোলে ধাবিত হয়েছে, কিন্তু তার ছেলে বেঁচে গেছে। সো তার ছেলের পরাজয় কিন্তু আমরা এখানে হতে দেখি নাই। সো এটা ছিল আমাদের আজকের কবিতাটা, যেই কবিতাটায় আমরা মূলত আমাদের জীবন বিনিময় কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো, ভাবার্থগুলো আমরা দেখেছি এবং এই ভাবার্থ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। এবার আমরা পড়বো কিছু শব্দার্থ। তোমাদের জন্য কিছু শব্দার্থ আমি নিয়ে আসছি, তোমরা একটু শব্দার্থগুলো দেখো এবং এই শব্দের অর্থগুলো কিন্তু তোমাদের কবিতার জন্য, কবিতার শব্দার্থর ক্ষেত্রে এমসিকিউর জন্য অনেক বেশি মনে রাখতে হবে, ঠিক আছে? সো এবার একটা আমরা শব্দার্থগুলো একটু দেখে নিই।
বিনিময়, বিনিময় মানে হচ্ছে বদল, জীবন বিনিময় মানে জীবনের বদল করে। নিদ মানে হচ্ছে ঘুম, ভিষকবিন্দু মানে চিকিৎসকগণ, বাচ্চা যাদের মানে হচ্ছে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুনকে বোঝানো হয়েছে। শেলশেম মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো, যেটা আমি বলেছি। শঙ্কা মানে ভয়, আমার কোনো ভয় নাই, তিনি শঙ্কার কথা বলেছেন। তারপর হচ্ছে অস্ত্ররবি, অস্ত্ররবি মানে হচ্ছে অস্তগামী সূর্য, দীপ্ত মানে হচ্ছে উদ্ধত, এখানে উদ্দীপিত অর্থাৎ শক্তিশালী বোঝানো হয়েছে। সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন, যেটা হচ্ছে তার সব থেকে বেশি, তার যে শ্রেষ্ঠ সেটা তাকে বলতে হবে। সো এই জিনিসটা এখানে সুন্দর করে বলা হয়েছে, ঠিক আছে। সো ধ্যানে মানে হচ্ছে ধ্যানে, সুপ্তিমগ্ন মানে হচ্ছে ঘুমে অচেতন অবস্থায় থাকে, মানে ঘুমে অচেতন আমি বলছি যে ঘুমে মগ্ন, সো এরকম একটা অবস্থা। ফুকারি মানে চিৎকার করা, কবুল মানে হচ্ছে শিকার, তিমির রাতের তরুণে উষার পূর্বাভাস, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। সেটা তোমাদেরকে খুব ভালো করে একদম মুখস্থ করে ফেলতে হবে, বা মুখস্থ না করা, তোমরা অনুধাবন করে রাখতে হবে, এবং তাহলে তোমরা এটা লিখতে পারবা, ঠিক আছে। এইবারে আমরা কিছু পাঠ পরিচিতের তোমাদের বইতে আছে, পাঠ পরিচিতি তোমরা দেখে নিতে পারো। আমরা এই কবিতার, জীবন বিনিময় কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখে নিব এখন, এবং এই তথ্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। প্রথমত, কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কাব্যের নামটা তোমাদের জন্য একদম ফরজ মনে রাখা, কারণ এখানে তোমাদের বুলবুলিস্তান থেকে যেহেতু নেওয়া হয়েছে, বুলবুলিস্তান কার লেখা আসতে পারে, গোলাম মুস্তফার লেখা একটা লেখার নাম নিচের কোনটি, এভাবে আসতে পারে। অথবা বলতে পারে কবিতাটি গোলাম মুস্তফার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সংকলিত হয়েছে। তিনভাবে প্রশ্নটা আসতে পারে। কবিতাটিতে কি উপস্থাপিত হয়েছে? পিতৃস্নেহের অনন্য দৃষ্টান্ত। তার যে পিতৃস্নেহের অনন্য দৃষ্টান্ত, তার যে দৃষ্টান্ত মানে হচ্ছে একটা আইডিয়াল কেস, মানে একটা কি বলবো, মানে সকলের জন্য অনুকরণীয় যেটা, সেটা এখানে দেখানো হয়েছে। সম্রাট বাবর কে ছিলেন? তিনি ছিলেন মোগল সম্রাট। হুমায়ুন আক্রান্ত হয় কিসে? হুমায়ুন আক্রান্ত হয় কঠিন রোগে, যে রোগ থেকে মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছিল। সম্রাট বাবর নিজের প্রাণের বিনিময়ে কার জীবন ভিক্ষা চেয়েছিলেন? তার পুত্রের জীবন ভিক্ষা চেয়েছিলেন। আল্লাহ সম্রাট বাবরের প্রার্থনা মানেন নাই, মেনেছেন, মঞ্জুর করেছিলেন। এবং পিতৃস্নেহের কাছে পরাজয় ঘটে কিসের? পিতৃস্নেহের কাছে পরাজয় ঘটে হচ্ছে মৃত্যুর, ঠিক আছে। ওকে, সো আমরা এবার যাব হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই কবিতা থেকে যে সকল প্রশ্ন আসতে পারে, আমরা সেই সকল প্রশ্নগুলো আজকে দেখব। জীবন বিনিময় থেকে আসার মতো কিছু অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখব। প্রথমত, সম্রাট বাবরের চোখে ঘুম নেই কেন? সম্রাট বাবরের চোখে ঘুম নেই, তার কারণ কিন্তু আমরা দেখেছি। তার কারণ হচ্ছে তার পুত্র যে অসুস্থ হয়ে পড়েছে, তার পুত্রের অসুস্থতার কারণে মূলত তার চোখে ঘুম আসছিল না। চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, বলতে কি বোঝানো হয়েছে? এই যে তার ছেলে হুমায়ুনের চোখ যে রোগ হলো, সেই রোগের কারণে যে তার হুমায়ুনের যে মৃত্যুর অবস্থা, সেই মৃত্যুর অবস্থাকে এখানে বলতেছে। যতই তার চিকিৎসা করা হোক, কেউই আসলে কোনো উপায় বাতলে দিতে পারছিলেন না, বের করে দিতে পারছিল না। সেই জন্য এখানে তার চারিধারে মৃত্যুর অন্ধকারটা ঘনায় আসার কথা বলা হয়েছে। দিনের সাথে সাথে দুর্ভোগ বাড়ছিল কার? এটা হচ্ছে হুমায়ুনের। দিনের সাথে সাথে দুর্ভোগ বাড়ছিল, দিনের সাথে সাথে ওর রোগটা আরো বেশি বেড়ে যাচ্ছিল। এখানে আসলে তার রোগের কোনো সমাধান বের করা যাচ্ছিল না। কেন? কারণ হচ্ছে তার একটা কঠিন রোগ হয়েছে, এবং এই কঠিন রোগ থেকে তাকে কোনোভাবেই মুক্তি দেওয়া যাচ্ছিল না, ঠিক আছে। সো এটা তোমাদের এখানে লিখতে হবে। প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, কি বোঝানো হয়েছে? প্রস্তুত আমি দিতে করব সেই কোরবানি বলতে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি এটা বলছে হচ্ছে তার বাবর বলছে, কারণ এই লাইনটা দ্বারা তার পিতৃস্নেহের লাইনটা খুব স্পষ্ট বোঝা গেছে। সো প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে মূলত তার সন্তানের, বাবরের সন্তানের জীবনটাকে যদি ফিরিয়ে আনতে চায়, সে ফিরিয়ে আনার জন্য যে কোরবানি দিতে হোক না কেন, বাবর সেই কোরবানিটা দিতে রাজি। অর্থাৎ হুমায়ুনকে বাঁচানোর জন্য বাবরের যে ত্যাগ, সে ত্যাগের একটা স্বরূপ হচ্ছে এই লাইন, যে আমি যে কোনো কোরবানি এখানে দিতে পারি।
মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, মানে এই যে তার জীবনের সব থেকে প্রিয় ধন সম্পদ যা আছে, ধন যেটা আছে, এটাকে কোরবানি দেওয়ার কথা যখন বললো তখন কিন্তু আমরা দেখেছি যে তার আপন প্রাণ, নিজের প্রাণটাকেই সে সব থেকে প্রিয় বলছে এবং নিজের প্রাণকেই সে দিতে চায় আল্লাহর কাছে। সো এটাই তিনি এখানে বলছে, এই উক্তিটা তিনি ব্যাখ্যা করেছেন। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয় বলতে কি বোঝানো হয়েছে, যখন সে আল্লাহর কাছে চাইলো এবং চাওয়ার পর সে যখন কিছুক্ষণ আল্লাহর কাছে চাওয়ার পর সে বুঝতে পারলো যে তার কথাটা হয়তো আল্লাহ গ্রহণ করেছে, এবং এই জন্য সে তখন বলছিল যে না, আমার ছেলে হুমায়ুন রোগ থেকে মরবে না, আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করেছে। সো এখানে তার নিশ্চয়তার কথা সে এখানে প্রকাশ করেছেন। সম্রাট বাবর হৃষ্টচিত্তে মরণ গ্রহণ করিলেন কেন? কারণ তার ছেলে বেঁচে যাবে, এটা একটা ত্যাগ। তার যে পুত্র হুমায়ুন যেহেতু বেঁচে যাবে, হুমায়ুন বেঁচে যাওয়ার কারণে মূলত আমরা এটাকে বলছি যে তিনি এটাকে গ্রহণ করেছেন, তিনি শঙ্কা করেন নাই, তিনি ভয় পান নাই। ঠিক আছে। হুমায়ুন কিভাবে নতুন জীবনে ফিরে পেলেন? হুমায়ুন নতুন জীবন ফিরে পেলেন তার বাবার ত্যাগের বিনিময়ে। কোনো দরবেশ, কোনো চিকিৎসক, কোনো কেউই তাকে বাঁচাতে পারতেছিল না কঠিন রোগ থেকে। সো তার বাবা ফাইনালি একজন দরবেশের কথা শুনে আল্লাহর কাছে চাইলেন, ভিক্ষা চাইলেন তার প্রাণ, তার নিজের প্রাণের বিনিময়ে, এবং এভাবে আল্লাহ তাআলা কবুল করলেন এবং তার বাবা মারা গেলেন কিন্তু হুমায়ুন বেঁচে ফিরলেন। সেটা হচ্ছে তার জীবন ফিরে পাওয়ার ঘটনা। বাবরের মৃত্যুকে কবি মৃত্যু বলতে চান না কেন? কারণ এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, মানুষ তাকে স্মরণ করবে যে তার সন্তানের জন্য সে কত দূর পর্যন্ত ত্যাগ করতে পেরেছেন। সেইটা এই কারণে মূলত আমরা জীবন বিনিময় কবিতায় দেখেছি বাবরের মৃত্যুকে লেখক কোনোভাবে মৃত্যু বলতে চান না। ক্লিয়ার হয়েছে সবার? ওকে। সো আমাদের সৃজনশীল যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা দেখে ফেলছি, বা অনুদানমূলক প্রশ্ন। এবার আমরা একটু দেখবো কিছু বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমার সাথে তোমরা একটু দেখো যে এই বহু নির্বাচনীগুলোর উত্তর তোমরা পারো কিনা। ঠিক আছে। গোলাম মুস্তফা কত সালে জন্মগ্রহণ করেন? আমি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা স্পষ্ট দাগিয়েছি 1897 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1897 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো গোলাম মুস্তফা সম্পর্কে তোমাদের কিছু জিনিস দেখছো, এই কবিতাগুলো থেকে কিন্তু কবি পরিচিতি অনেক গুরুত্বপূর্ণ। কবি পরিচিতি থেকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এবং কবি পরিচিতি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। বাদ দিলে কিন্তু তোমাদের কবি পরিচিতি থেকে যে প্রশ্নগুলো আসলে তোমরা মার্ক পেতে, মার্কগুলো তোমরা পাবা না। এমসিকিউর জন্য কবি পরিচিতি অনেক ইম্পর্টেন্ট। 2 নাম্বার। আচ্ছা, আমি একটু শুরু করি আরেকবার, ঠিক আছে? তো আমরা 2 নম্বরে যাব। সো তোমাদেরকে আমি কিন্তু বারবার বলেছি, জীবন বিনিময় কবিতা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসতে পারে আমরা সেই প্রশ্নগুলোই এখন সলভ করব। জীবন বিনিময় কবিতা থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রশ্ন আসতে পারে, 9-এর পরীক্ষা হোক, 10-এর পরীক্ষা হোক, সেই প্রশ্নগুলো আজকে দেখে নিব। প্রথমটা আমরা দেখে নিলাম, এবার আমরা যাই দ্বিতীয়টায়। গোলাম মুস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন? গোলাম মুস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন? বরিশাল, যশোর, নোয়াখালী, দিনাজপুর। জ্ঞানমূলক প্রশ্ন, এটা থেকেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যশোর। তিনি যশোরে জন্মগ্রহণ করেছেন। এটা কি যশোর ছিল? আমি তার লোকেশনটা আমার একদম মনে নাই, সেটা হচ্ছে যশোর হতে পারে। যশোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গোলাম মুস্তফা কোন গ্রামে জন্মগ্রহণ করেন? মনোহরপুরে জন্মগ্রহণ করেন, যশোরের মনোহরপুর। ঠিক আছে, যশোর মনোহরপুর আমরা মনে রাখলাম। পরেরটায় যাই। কর্মজীবনে গোলাম মুস্তফা বিভিন্ন সরকারি বিদ্যালয়ে কোন দায়িত্ব নিয়োজিত ছিলেন? আমি কিন্তু তোমাদেরকে বলেছি এখান থেকে প্রশ্ন আসতে পারে। কর্মজীবনে, তার কাজের জীবনে তিনি বিভিন্ন স্কুলে, বিভিন্ন সরকারি বিদ্যালয়ে, সরকারি স্কুলগুলোতে তিনি কী হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা কিন্তু একদম স্পষ্ট দাগিয়ে দিয়েছিলাম, মনে আছে? প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপপ্রধান শিক্ষক এবং হিসাবরক্ষক। আমরা কিন্তু জানি এটার উত্তর হচ্ছে প্রধান শিক্ষকের। তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তোমরা যারা প্রধান শিক্ষক ভেবেছো তারা সঠিক উত্তর ভেবেছো, উত্তর হচ্ছে প্রধান শিক্ষক। পরেরটা, কোন কবি কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেছেন? আমরা কিন্তু দেখেছি তিনি বিভিন্ন জীবনী লিখেছেন, ইসলামী বিভিন্ন লেখা তিনি লিখেছেন। তো কাব্যচর্চার ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য থেকে লিখে ঘুরে আসতে পারে যে তোমার গোলাম মুস্তফার কবিতা কাব্যচর্চায় তার প্রেরণা লাভ করেছেন কোন অংশ থেকে, এভাবে প্রশ্নটা আসতে পারে। সেটা হচ্ছে গোলাম মুস্তফা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছেন। তার কিছু লেখা থেকেও আসতে পারে। এই যে খসরোজ, এটা তোমাদেরকে আমি দাগিয়ে দিয়েছিলাম। গোলাম মুস্তফার কোন ধরনের রচনা? উপন্যাস, নাটক, কাব্য নাকি জীবনী? উপন্যাস, নাটক, কাব্য নাকি জীবনী, এরকম তার বিভিন্ন লেখাকে চিহ্নিত করে বলতে পারে যে এটার উত্তর কি হবে। তোমাদেরকে কিন্তু বলতে পারে যে গোলাম মুস্তফার বিভিন্ন রচনার নাম দিয়ে বলতে পারে যেটা কোন ধরনের রচনা, তোমাদের কিন্তু এটা বলা লাগতে পারে। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু এটা বলা লাগতে পারে। সেটা হচ্ছে কাব্য, তার এটা হচ্ছে একটা কাব্য, যে কাব্যটা তোমাদের এখানে লিখতে হবে।
ওকে, পরেরটায় যাই। বুলবুলিস্তান কাব্যটি রচয়িতা কে? বুলবুলিস্তান আমি কিন্তু একটু আগে বলছি এটা বুলবুলিস্তান থেকে নেওয়া হয়েছে হচ্ছে আমাদের জীবন বিনিময়। সো জীবন বিনিময়টা নেওয়া হয়েছে বুলবুলিস্তান থেকে। সো এই কাব্যগ্রন্থ সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। সেটা হচ্ছে বুলবুলিস্তান। কাব্যটির রচয়িতা হচ্ছে আমাদের গোলাম মুস্তফা। যেহেতু এটা আমরা মাত্র পড়েছি এই জন্য গোলাম মুস্তফা আমাদের মনে থাকছে, বাট আমরা যদি অনেকগুলো এমসিকিউ অনেকগুলো কবিতার মধ্যে দেয় তখন কিন্তু একটু জটিল লাগবে আমাদের কাছে। বাট এটা হচ্ছে গোলাম মুস্তফা, ঠিক আছে? কায়কোবাদ দাগায়ও না আবার, এটা কিন্তু কায়কোবাদ না। জীবন বিনিময় কবিতায় কার প্রার্থনা কবুল হয়েছে? বাবরের, হুমায়ুনের, আকবরের, শাহজাহানের? বাবরের, কারণ বাবর হচ্ছে পিতা। বাবর হুমায়ুনকে বাঁচানোর জন্য প্রার্থনা করছে, সেটা হচ্ছে বাবরের। বাবর হচ্ছে পিতা, সে বলে যে আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ, কারণ অন্য কেউ আসলে তাকে বাঁচাতে পারতেছিল না। সো তিনি বলেন যে আমার সব থেকে প্রিয় জিনিস অর্থাৎ আমার জীবনটাকে যদি তুমি নিয়ে নাও, নিয়ে যদি আমার সন্তানকে তুমি বাঁচাও তাহলে সেটা আমার জন্য, সেটাও আমি মেনে নিতে রাজি। সো তখন আবেদনটা পূরণ করা হয় এবং হুমায়ুন বেঁচে যায়, বাবরকে মরে যেতে হয়। সো এই জন্য প্রার্থনাটা কবুল হয়েছে হচ্ছে বাবরের, ঠিক আছে? জীবন বিনিময় কবিতায় পুলকে বলতে কি বুঝতে হয়েছে? আনন্দে। পুলকে মানে আনন্দে, পুলকিত মানে আনন্দিত, আমি বলছি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। জীবন বিনিময় কবিতায় কার হৃদয়ে আশার আলো জ্বলে ওঠে? বাবরের, পিতার, কারণ তার কথাটাই শোনা হয়েছে। সো বাবরের হবে এটা। জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে? অন্ধকার তিমির যখন কেটে যায়, অন্ধকার দরজায় উষার পূর্বাভাস মানে আশার আলো, ঠিক আছে? সূর্যের আলো না, মানে ভোরের আলো বা আশার আলো, আমি কিন্তু লিখে দিছিলাম, সেটা হচ্ছে আশার আলো ফিরে আসে, এটাকে বোঝানো হয়েছে। জীবন বিনিময় কবিতায় কে হৃষ্টচিত্তে মরণ গ্রহণ করেছেন? আমরা জানি বাবর কিন্তু মারা গিয়েছিলেন। সো তিনি মরণ গ্রহণ করেছিলেন কারণ কি? তার সন্তান বেঁচে গিয়েছিলেন, তার সন্তান বেঁচে গিয়েছিলেন। এই কারণে তিনি হৃষ্টচিত্তে তার সুন্দরভাবে স্বাভাবিকভাবে তিনি তার মৃত্যুকে গ্রহণ করে নিয়েছিলেন। আনন্দিত চিত্তেও বলতে পারো তুমি। হৃষ্টচিত্তে বলতে কি বোঝানো হয়েছে? আনন্দ চিত্তে, ঠিক আছে? আমি এটাই বললাম। হৃষ্টচিত্তে মানে তিনি তার মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা ছিল না। বাবরের মৃত্যু নিয়ে বাবরের নিজের কোনো চিন্তা ছিল না, কারণ তার জীবনের বিনিময়ে তার সন্তান বাঁচতেছে। সেই জন্য আনন্দ চিত্তে তিনি এটাকে গ্রহণ করেছিলেন বা হৃষ্টচিত্তে তিনি এটাকে গ্রহণ করেছিলেন। শব্দার্থ থেকে প্রশ্নটা কিন্তু আসতে পারে। জীবন বিনিময় কবিতায় কোন মোগল সম্রাট মরেও অমর হয়ে যান? বাবর। বাদশাহ বাবর বা সম্রাট বাবর তিনি কিন্তু মরেও অমর হয়ে যান। জীবন বিনিময় কবিতায় পিতৃস্নেহ বলতে কার স্নেহ? এটা একই ধরনের প্রশ্ন, এগুলো বারবার আসতে পারে। এটা হচ্ছে বাবরের স্নেহের কথা বলা হয়েছে। জীবন বিনিময় কবিতা রচয়িতা কে? গোলাম মুস্তফা। এগুলো আমরা বারবার দেখতেছে, আসতেছে। জীবন বিনিময় কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? একটু আগে তোমাদেরকে আমি বলছি যে এই প্রশ্নটাও আসতে পারে। এটা হচ্ছে বুলবুলিস্তান। বুলবুলিস্তান থেকে সব সংগ্রহ করা হয়েছে, সংকলিত হয়েছে, সেটা হচ্ছে বুলবুলিস্তান। তোমাদেরকে দাগাতে হবে। নিচের কোন কবিতাটি পিতৃস্নেহের একটি মহান দৃষ্টান্ত উপস্থাপন করেছে? দেখছো, কপোতাক্ষর দাগায়ও না, জীবন বিনিময় দাগায় দাও। আমি কোনো আগন্তুক নই, বসে নই। তোমার বাংলা বইয়ের অনেকগুলো কবিতা থেকে তোমাকে চিহ্নিত করতে হবে কোন কবিতার মূল ভাবটা কী ছিল। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে জীবন বিনিময়, ঠিক আছে? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে জীবন বিনিময়। পিতার স্নেহবাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় কোন কবিতার প্রতিপাদ্য বিষয়? আসতে পারে জীবন বিনিময়। কে বিধাতার কাছে নিজের শ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ ধন অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চেয়েছিলেন? বাবর। এবং লাস্টেরটা হচ্ছে জীবন বিনিময় কবিতার সন্তানের প্রতি পিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? অপরিসীম ভালোবাসা। অবহেলা তো না, অবহেলা করলে তো সে চাইতো না, অবজ্ঞাও না, ভালোবাসা, আন্তরিকতাও না, এটা হচ্ছে ভালোবাসা। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপরিসীম ভালোবাসা। আজকের একটা ক্লাসের মধ্যে আমরা প্রায় দুইটা কবিতা এবং দুইটা কবিতা থেকে আসার মতো প্রশ্ন দেখে ফেললাম। জীবন বিনিময় থেকে আসার মতো যত গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, অনুধাবনমূলক প্রশ্ন ছিল, যেগুলো সৃজনশীল তোমরা পাবে, এবং কবিতার প্রত্যেকটি লাইন আজকে ক্লাসে বুঝিয়ে দিলাম। কপোতাক্ষর এবং জীবন বিনিময় দুটোই কিন্তু আমরা আজকে ক্লাসে পড়েছি। সো তোমরা যারা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তারা তোমাদের ক্লাস রিলেটেড যে কোনো তথ্যের জন্য 10 মিনিট স্কুল থেকে কি তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমাদের জন্য আমরা কি অফার করছি, কোন কোর্সটি তোমাদের জন্য আছে, ফ্রি কোর্স, পেইড কোর্স, সব কিছু জানার জন্য কমেন্টে একটা লিঙ্ক আছে, লিঙ্কটায় ক্লিক করো। ক্লিক করে তোমরা দেখে নাও তোমাদের কোর্সটি কি, সাবমিট করো অথবা কল করো 16910। কমেন্টে তার লিঙ্কে চলে যাও এবং জেনে নাও তোমার জন্য 10 মিনিট স্কুল কি দিচ্ছে। এবং 16910-তে কল দিয়ে বলতে পারো যে ভাইয়া আমার ক্লাসের জন্য কি আপনাদের অফারিংস আছে বলেন, তো তারা তোমাকে জানিয়ে দিবে। যেই ক্লাসে হও না কেন, আশা করছি আজকের ক্লাসের পর তোমাদের এসএসসি পরীক্ষার 20 মার্ক তোমরা ইজিলি নিশ্চিত করতে পারবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি হবে অনেক ভালো। এইরকম আরও অনেকগুলো ক্লাস কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি এবং ভবিষ্যতে আপলোড করছি।
সো তোমরা তোমাদের সেই ক্লাসগুলো দেখে নিও। তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে লিমন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ হাফেজ।